আমার নাম সাঈদ বিন সীমান্ত। সাঈদ বিন সীমান্ত। সীমান্তর বয়স কত এখন? আমার বয়স 20। 20 কি হয়েছে? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে 13-14 বছর। না, 20-এ হবে এই যে মার্চ মাসের 16 তারিখে। বিউটিফুল। বলেন সীমান্ত, কি হয়েছে একবারে ছোটবেলা থেকে আপনার 20 বছরের গল্পটা শুনি। জি, আমি 2016 সালে পিএসসি পাশ করি। আমার দাদু বাড়ি হাজিবাড়া চামড়াপট্টিতে, আর আমার নানু বাড়ি হচ্ছে পাশাপাশি গ্যাঁ হোটেল মোড় করঞ্জা রোডে। তো ওখান থেকে আমি প্রথমে হচ্ছে আমার স্কুলে আম্মু যেহেতু পড়ছে ওখানেই ভর্তি করে দেয়। ওখানে পড়াশোনা করার পরে ওখান থেকেই হচ্ছে আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুব পছন্দ করতাম। মানে পড়াশোনা করতে একদম মন চাইতো না, আম্মু জোর করে প্রাইভেট ম্যাডাম দিয়েছিল, তো উনি আসলে গাছের উপরে উঠতাম। আচ্ছা, বাবা কি করতেন আপনার? আমার বাবা হচ্ছে অতীতে চামড়া ব্যবসা করতো, বর্তমানে অটোর শোরুম আছে। আচ্ছা, ওকে, ফাইন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা এক ভাই এক বোন। বোন বড়। বোন বড় ছিল? জি। ওকে, তারপর পড়াশোনা করতে চাইতেন না? হ্যাঁ, না, ছোটবেলা থেকে ক্রিকেট প্রতি আগ্রহ। আমার ছোট আন্টি, আম্মুর হচ্ছে ছোট বোন, ছোট খালা, উনি আমাকে হচ্ছে রংপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেয় আমার আগ্রহ দেখে। আচ্ছা। তো ওখানেই তার কাছে আমি তার হাত ধরেই ক্রিকেট খেলা শিখি। ক্রিকেট খেলা তার হাত ধরে শিখি। মাঝখানে পিএসসির কারণে একটু খেলাটা বন্ধ করে দিই। আম্মুর অনেক দিনের স্বপ্ন ছিল আমি কালেক্টরেটে ভর্তি হব। ভর্তি হবেন? কারাটে স্কুলে। জি, ক্লাস 6-এ আমি কালেক্টরেট স্কুলে ভর্তি হই, মানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকি আর কি। কি স্কুল এটা? কালেক্টরেট স্কুল, রংপুর। আচ্ছা, এই স্কুলটা কি খুব ভালো স্কুল? রংপুরের মধ্যে এটা ভালো। জি, তো আমি ক্লাস 6-এ কালেক্টরেট স্কুলে ভর্তি হই। ক্লাস 6-এর শেষে ক্লাস 7-ও ওইখানে আবার মানে পাশ করে ক্লাস 7-ও কালেক্টরেটে ভর্তি হই। তো ক্লাস 7-এর শেষের দিকে একটা মেয়েকে আমার ভীষণ ভালো লাগে। কি কারণে ভালো লাগে? কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো, কিভাবে তাকে দেখলেন প্রথম দেখা? আমি সিঁড়িতে উঠতে গিয়ে হঠাৎ সেই মেয়েটাকে দেখে আমার ভীষণ ভালো লাগে। তো আমার বন্ধুরা যখন এসএসসি পাস দেয় আমি তখন ক্লাস 7-এ পড়ি। কারণ আমি আগেই বলেছি যে আমি ছোটবেলা থেকেই পড়াশোনা করতে চাইতাম না। ও, তার মানে আপনার গ্যাপ আছে? জি, আমার গ্যাপ প্রচুর আছে। আমি কারণ পড়াশোনা করতে চাইতাম না ছোটবেলা থেকে একদম। আমার KG2 KG1 এগুলো সব আম্মু পড়াইছে, মানে 1-এর নিচেই 5 বছর পড়েছি। আচ্ছা। তো মেয়েটাকে দেখে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুদের দিয়ে বলি, আর মেয়েটা আবার পড়াশোনা অনেক ভালো, আর আমি আবার একদম পড়াশোনা পারি না। আপনারই ক্লাসমেট ছিল? যে আমারই ক্লাসমেট। ওকে। আমি পদ্মায়, সে তিস্তায়। ওকে। তো ও তার পিছনে প্রায় 4-5 মাস 6 মাস ঘুরি, কিন্তু মানে কিভাবে ঘুরতে থাকেন? মানে বলি আর কি অনেক দেয়, কিন্তু বিভিন্ন জায়গায় আওয়াজ থেকে নক দিতেন তাকে? জি, বন্ধুদের দিয়ে। কিন্তু আমি খেলাধুলা সবসময় প্রথম ছিলাম। স্কুলে হয়ে অ্যাথলেটিক্স খেলতাম, আরও যেগুলো খেলা হয় ক্রিকেট খেলি স্কুলের হয়ে। তো যখন আমি স্কুলে প্রথম হতাম তখন আমাদের স্কুলে মানে সম্মাননা দিত সবার সামনে প্রিন্সিপাল হাত থেকে। তো হয়তো বা এগুলা দেখেই সেও রাজি হয়ে যায়। জি, মানে হচ্ছে আমি তার পিছনে সবসময় ঘুরঘুর করতাম। মানে সে বলতো যে না ভাই, আমি এগুলা করব না, কারণ আমি পড়াশোনায় আমাকে করতে হবে। তার ইচ্ছা সে ডাক্তার হবে। জি। তো অনেক বলার পরেও সে রাজি হচ্ছে না। তো আমিও তো নাছর বান্দা, আমি ছাড়বো না। তাকে আমার অনেক ভালো লাগছে, সে অনেক ভালো মেয়ে, পর্দাশীল, নামাজ কালাম পড়ে। তো আমি তারপরে দেখতেছি যে একটু পড়াশোনায় আগ্রহী হচ্ছি, পড়াশোনা করতেছি, মানে কোচিংয়ে ভর্তি হচ্ছি। মানে সে যদি পড়াশোনা করি তাহলে সে রাজি হবে। তো কোচিংয়ে ভর্তি হইলাম, একটু পড়াশোনায় মন দিচ্ছি। আর স্কুলে আগে খুব একটা যাইতাম না, তার কারণে রেগুলার স্টুডেন্ট হইলাম। হওয়ার পরে স্যারকে মোটামুটি হালকা একটু হইলেও পড়ে দিতে পারি, হোমওয়ার্ক করা শুরু করলাম। এইসব জেনে তার বান্ধবী দিয়ে অনেক বলার পরে মানে সে বললো যে রিলেশনে যাবে না, সে ফ্রেন্ডশিপ করবে। ওকে। ফ্রেন্ডশিপ করার পরে আমার বন্ধু নাজি আর লামিম আমাকে ফেসবুক আইডি খুলে দিল। আমি কিন্তু ফোন চালাইতে পারতাম না, বাটন ফোনও চালাইতে পারতাম না ক্লাস 7-এ, অ্যান্ড্রয়েড ফোনও চালাতে পারতাম না। ক্লাস 7-এর শেষে আমার বন্ধু নাজিম আর লামিম আমাকে অ্যান্ড্রয়েড ফোনে আমার একটা আইডি খুলে দিল ফেসবুকে। জি, সিকে সাঈদ বিন সীমান্ত আইডির নাম। তো আমি বললাম ঠিক আছে, শুধু আমি থাকবো আর মানে যাকে পছন্দ সে থাকবে। কিন্তু সে বলতেছে না, সর্বনিম্ন 10টা বা 5টা ফ্রেন্ড রাখবে। তো আমি বললাম আচ্ছা 10টা বা 5টা ফ্রেন্ড তোরা নিয়ে হবে। এইভাবে তারপর তো যখন আইডিটা খুলে দিল তখন আমি আইডির মধ্যে আসক্ত হয়ে গেলাম। মানে সারাদিনে তো মানে সবসময় ওয়েট করতাম যে সে কখন লাইনে আসবে, এই ফেসবুকে আসবে। জি, সে মানে ওই ফেসবুকে ঢুকেই খালি একটাই, পড়াশোনা করি আর মাঠে যাই না যাই তখন একটাই চিন্তা, সে কখন আসবে, একটু কথা বলবো, একটু রিপ্লাই দেবে। জি, একটু ফেসবুকে কি কল করতেন নাকি ইনবক্স করতেন?
ইনবক্সে এসএমএস ইনবক্স করতাম। করতেন, ওকে। তো এইভাবেই ফ্রেন্ডশিপ থেকে সে একদিন হঠাৎ বলল আচ্ছা চলে আমরা কোথাও ঘুরতে যাই। সেই প্রস্তাব দিল, জি। তখন আপনাদের মধ্যে সম্পর্ক হয় নাই নাকি শুধু খালি মানে ফ্রেন্ডশিপ আছে? জি। ওকে। তো আমি বললাম আচ্ছা, আমি তো বললাম এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। হুম তো আমি বলার আগেই তুমি বলে দিলা। বললো তো আমরা তো জাস্ট ফ্রেন্ড। হুম গিয়ে আমি সব বললাম যে আমি তো তোমাকে অনেক পছন্দ করি, আসলে আমি ফিউচারে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তখন সে আমাকে বলল আমি আমার বাবা মার বাইরে যাইতে পারবো না, তুমি যদি ভালো কিছু করো তাহলে আমি ভেবে দেখবো, এটাই। হুম তো এই আমার ফ্রেন্ড মানে ও যে এলাকায় থাকে থানার পিছনে, তো ওখানে আমার একটা ফ্রেন্ড, মানে আমি যে মেয়েকে পছন্দ করি ও ওই মেয়েকে পছন্দ করে। আচ্ছা। যখন আমরা ঘুরতে যাই তখন দেখে ফেলছে ওই ছেলেটা, দেখে সোজাসুজি ওই মেয়ের মানে যাকে পছন্দ করি তার বড় বোনকে কল করে। ওই মেয়েটাকে পছন্দ করতো, জি, মানে আমিও যাকে আপনি করি। পছন্দ করেন? হ্যাঁ, দুজনে আমরা Okay. ক্রিকেট খেলি। ওকে। তো সে বড় বোনকে ফোন করছে। জি, যে বলছে যে আপনার বোন সীমান্তর সাথে ঘুরতে গেছে। হুম তো আমি যখন তাজহার জমিদার বাড়িতে গেছিলাম ঘুরতে, নিয়ে ঘুরলাম, তারপর সে কফি শপের সুরুদ্দিনের সামনে গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করলাম। সে খাবে না জোর করে, তাও খাইনি, এটা সব বাসায় নিয়ে আসছি। পরে যখন ব্যাক হওয়ার পরে আমি তো একটু পরে যাচ্ছি ওর সামনে, বলি তুমি স্কুলে ঢুক, আমি ঢুকতেছি। তো ঢুকার পরেই দেখছি যে আমি পিছনে আসি, পানি খাচ্ছি। তো দেখছি ওর আম্মু দেখে ওকে একটা ঠাস করে একটা থাপ্পড় দিল। তো প্রথম দিন অনেক দেখা হওয়ার জোরেই। পরেই মানে বাইরে তুই কোথায় গেছিলি আমাকে না বলে গেছিস কেন, হেভি। আর আমি তো কান্নাকাটি শুরু করে দিলাম। তারপর খাওয়ার পরে? জি, মানে আমাকে থাপ্পড় মারিনি, ওনার মেয়েকেই মারছে। ওটা দেখার পর আপনি কান্নাকাটি? আপনাকে জি। দেখছে? আমাকে দেখেনি উনি। আপনাকে দেখেনি। আচ্ছা, তারপর? তো আমি 4 তলায়, তো আমার বন্ধুরা আমাকে তুললো, আমি ভেঙে পড়ছি অনেক, কারণ ওকে মারছে আমার সামনে। তারপর থেকে ওকে আর স্কুল আসতে দিচ্ছে না ওর আম্মু। তারপর স্কুল আসতে দিচ্ছে না। আর আমিও তো মানে ও তো নাকি ওর আম্মু হাতে কোরআন শরীফ উঠাই দিছিল যে ওই ছেলের সাথে কথা বলা যাবে না, সম্পর্ক করা যাবে না, এরকম। কিন্তু সে কিছুদিন পরে আমি স্কুল যাওয়া বাদ দিয়ে দিই। আমি জানি আমি স্কুল যাওয়া বাদ দিলে সে আসবে স্কুলে। ও আচ্ছা, আপনি সেটা প্ল্যান করলেন যে যেভাবে আমি তাকে যাবো না। স্কুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, জি, আমি স্কুল যাওয়া বাদ দেওয়ার পরে আমি আবার স্যার আর পছন্দের খেলোয়াড়, এই জন্য আমাকে স্কুলে ঢুকতে দেয় মধ্যবিরতিতে। আমি 3 নম্বর ক্লাসে স্কুলে ঢুকে পড়ি, বললাম যে আমাকে বাবু স্যার ডাকছে। ঢুকে পড়ে তার সাথে ভিতরে একটু কথা বলার জন্য রুমে চলে যাই। তখন গণিত শিক্ষক, মানে ওই স্যারও আমার অনেক মানে হচ্ছে অনেক ভালো সম্পর্ক। তো বললাম যে স্যার একটু খেলার কাজে আসছি, তো কথা বলি। তখন আমরা স্যারের সাথে পিছনে আমি কথা বলতেছিলাম, স্যার তো অন্য রুমে গিয়েছিল। তখন মানে হচ্ছে দেখার কারণেই আমার সাথে কথা বলতে মানা করছে, যে মানে আমার সাথে একদম টোটালি মিশতে মানা করে দিছে ওর আম্মু। তারপরে তো কোরআন শরীফ নাকি হাতে দিয়েছিল। আর এর মাঝখানে আবার ও আবার বাথরুমে ঢুকছিল যে সুইসাইড করবে। আমার বন্ধুরা আবার মানে স্কুলের বাথরুমে ঢুকছে সুইসাইড না, করার না, জন্য? ওর বাসার বাথরুমে। আচ্ছা, এটা আপনি জানলেন কিভাবে? এটা আমার বন্ধু বলছে যে ওরাই গিয়ে বের করছে। আচ্ছা। এখন তো আমি অনেক টেনশন পেয়ে গেলাম, খেলার মাঠ থেকে আবার বাসায় আসলাম, কিন্তু ওখানে তো যাইতে পারছি না। হ্যাঁ ওখানে যাওয়ার আমার কোনো ওয়ে নেই। হ্যাঁ তো তারপর আমি জেএসসিতে মানে জেএসসি পরীক্ষা দেই। হ্যাঁ জেএসসি পরীক্ষার ঠিক 4 মাস আগে আমার ডান হাত ভেঙে যায় ক্রিকেট খেলতে গিয়ে। ওকে। তো এই কারণে আমি তখন মানে কি দেখা সাক্ষাৎ বন্ধ নাকি জাস্ট কথাবার্তা চলতেছে? মানে দেখা অনেক কম, আমি স্কুলে যাইতাম না, আচ্ছা খুব কম। তো জেএসসির 4-5 মাস আগে আমার ডান হাত ভেঙে যায় ক্রিকেট খেলতে গিয়ে। আচ্ছা এই জন্য আমি ম্যাথ একদম করতে পারিনি, আর আমি একদম মানে ম্যাথ করতেও পারি না, মানে অঙ্কটা একদম পারি না। আচ্ছা আবার হাত ভাঙার কারণে করতে পারিনি। ওকে এজন্য এক সাবজেক্টে ফেল আসে জেএসসি পরীক্ষায় আমার। ওকে আমি 2019 সালে জেএসসি পরীক্ষা দিয়েছি কালেক্টর স্কুল থেকে। ওকে। ও আপনার সাথে তো ও পরীক্ষা দিয়েছে না? জি, ও তো অনেক ভালো রেজাল্ট করেছে। ওকে। তো আমি যখন জেএসসিতে ফেল করি তখন সে টোটালি আমার সাথে যোগাযোগ অফ করে দেয়। আচ্ছা কারণ সে জানতো তার ফ্যামিলি এই ব্যাপারে আর আগাবে না, আর ও মিথ্যা আমাকে আসে দিবে না। ওকে। তো 3 মাস আমার সাথে দেখা নেই। আমি 3 মাস পরে একবার স্কুলে যাই ওর সামনে। স্কুলে যাওয়ার পরে ও সবার সামনে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে। 3 মাস পরে? জি, কারণ ওর আম্মু ওকে মিশতে মানা করছে এই জন্য। আচ্ছা। আর অলরেডি ওর বান্ধবীদের বলছে যে যদি কথা বলি, কারণ সবাই তো মানে ওর আম্মুকে বলে দিবে। তো আমি দেখা করতে গেছি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার বলতে? মানে অনেক রাগারাগি করছে। করেছে? না, তুমি আমার পিছনে আর আসবা না, আমি তোমার সাথে আগাতে পারবো না, তুমি এখন আমার থেকে জুনিয়র হয়ে গেছো মানে ক্লাসের দিক দিয়ে। ও আপনি ফেল করছেন? জি, আমি ফেল করছি, তো আমার সাথে তোমার এভাবে হবে না, এইগুলো বলতিস আর কি। হ্যাঁ। তো সবার সামনে আর কি খারাপ ব্যাপার, এটা আমার খুব খারাপ লাগছে। আমি সোজা স্কুল থেকে বের হয়ে চলে গেলাম। হ্যাঁ। আমি কিছু বলিনি, তো মাথা নিচ করে স্কুল থেকে বের হয়ে আপনি 7 থেকে গেলেন, ও 8 উঠে গেছে? জি, এটা Okay, ঠিক আছে। তারপর? তো আমি সোজা বাসা চলে গেলাম। হ্যাঁ।
চোখ দিয়ে পানি পড়তেছে ভাই, বিশ্বাস করেন আমি মেয়েটাকে অনেক 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 বেশি এটাই কি আপনার ভালোবাসি। ফার্স্ট লাভ? জি, এটাই আমার ফার্স্ট লাভ ছিল। তারপর তারপরে হচ্ছে আমি তো এইভাবেই ক্রিকেটে মানে আবার ক্রিকেটেই ব্যাক করলাম, মাঠে যাচ্ছি, কিন্তু ভাই খেলা এরকম একটা হচ্ছে না, মন বসতিছে না, হুম মানে হৃদয় ভাঙলে যা হয়, জি খেলায় ঠিক মন মানে বসতিছে না, হাত ভাঙা ইনজুরি পর থেকে একদম 4-5 ম্যাচে টোটালি রান পাচ্ছি না, বোলিংও ভালো হচ্ছে না। হুম তারপর হঠাৎ একদিন ফেসবুকে নক আসে, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট মেয়ের, হুম হাই হাই মানে ফ্রেন্ড SMS এ রিকোয়েস্ট দেয় কিন্তু হুম তো আসে, তো হাই, তো আমি বললাম জি বলেন। মেয়েটা আমাকে বললো আমি আপনার ফ্রেন্ডের ছোট বোন। আমি বললাম আপনি কোন ফ্রেন্ডের বোন? বলে হোসেন হৃদয়, চট্টগ্রামে বাসা, জি। আদর্শ স্কুলে পড়ি, তার ছোট বোন। আমি বললাম আমার তো ওই নামে অনেকে আছে, আমি আমার স্মরণ করতে পারছি না। হুম কারণ বলে আচ্ছা ভাইয়া আপনার নাম্বারটা দেন, আমার নাম্বারটা, ওর নাম্বারটা দিছে আমাকে, জি। মানে ওই মেয়েটা, জি। যে ফোন দেন আমি আপনাকে সব বলতেছি। বলে আপু আমি তো আপনাকে চিনি না, আমি ফোন দিতে পারবো না আপনাকে, আর আমার ফোনে টাকা নেই। ওকে পরে অনেক কিছু বলার পরে আমার নাম্বারটাও নিছে আর কি, বলছে আমি তো আপনার বোনের মতোই, Okay. আপনার ফ্রেন্ডের বোন। তখন নাম্বারটা আমি দিই, ও আমাকে ফোন দেয়, যে বললাম আপনি কোথায় থাকেন? ও বলতেছে তখন চট্টগ্রামে থাকি, আমার বাসা চট্টগ্রামের লোহাগাড়া আধুনগর মিয়াপাড়া থানাতে, জি মানে লোহাগাড়া থানা আধুনগর মিয়াপাড়াতে গ্রামে। ওকে তখন মেয়েটার সাথে আমার কন্টিনিউ কথা হয়, মানে মেয়েটা আমাকে ফোন দেয়, মানে আমি অতটা গুরুত্ব দিতাম না, মেয়েটা আমাকে কন্টিনিউ ফোন দেয়। হুম তো ফোন দেওয়া জিজ্ঞাসা করে যে খাওয়া করছেন, মাঠে গেছিলেন, প্র্যাকটিস করছেন, মানে সময় মতো খাওয়া দাওয়া করবেন, এই টাইপের বলে, মানে অনেক কেয়ার করে। 15-20 দিন দেখলাম সবসময় ফেসবুকে নক, হাই কী করতেছেন, খাওয়া করছেন, বাসার সবাই কেমন আছে, এভাবে বলতে বলতে মানে কন্টিনিউ একটা আমরা সম্পর্কে জড়িয়ে যাই, গভীর সম্পর্কে। হুম ওইদিকে কিন্তু আমি আগের জনকে মানে মানে ইনি হচ্ছে কন্টিনিউ মানে এমনভাবে আমার মানে কেয়ার নিচ্ছে, হুম মানে আগেরটাকে অলরেডি আমি মন থেকে আস্তে 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 মানে ভুলে গেছেন। বলে যাচ্ছি আর কি, ওকে মানে এত কেয়ার করতেছে যে মানে তখন পর্যন্ত কি আপনি মেয়েটার সঙ্গে চিনতে পেরেছেন যে মেয়েটা কে, বা চেহারা দেখেছেন কিনা, পরিচয় আমি কিচ্ছু না? কোনো চেহারা ওর দেখিনি প্রথম 3 মাস। ফেক আইডি ছিল? ফেক আইডি, রিয়েল আইডি ছিল তার। ছবি দেওয়া আছে ওখানে? না, ছবি ছবি দেওয়া দেওয়া ছিল না না। থাকলে তো ফেকই বলি আমরা। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। আপনি কথা বলেছেন মেয়েটার সঙ্গে? মেয়েটার ফোনে আমি কথা হয়েছে? কন্টিনিউ কথা বলি আমি ফোনে। ফোনে কথা প্রথম বলছেন? দিন থেকে কথা বলি। আচ্ছা, ওকে, তারপর? জি। তো আপনি পরিচয় বের করেন নাই যে তুমি কোথায় কি জি, করো? আমাকে সব বললো যে আমি আপনার ফ্রেন্ডের বোন। পরে তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলছি আমি তোমার বোন এটা, এই নাম। জি, বলছে Okay. বলছে আমার ছোট বোন এটা। বলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, কথা বলছে। আমি কই, আচ্ছা তুমি বন্ধু মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড বলছি, এই জন্য তুমি ক্রিকেট খেলো এই জন্য আর কি, ফোন দিয়ে Okay. কথা বলছিল। ওকে ওকে ওকে, হ্যাঁ, তারপর? তারপরে মানে একটা গভীর সম্পর্কে আমাদের জড়িয়ে যাই আমরা তার সাথে। হুম তো 6 মাস রিলেশন করলাম। 3 মাসের পর ভাই আমি তাকে প্রথম দেখি, 3 মাস। হুম মানে আমি বলি যে খুব রিকোয়েস্ট করি তোমার আমাকে একটা ছবি দাও, হুম যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার ছবি দিবা। এটা নিয়ে কিন্তু ঝগড়া, মানে 7 দিন কথা বলিনি, সে আমাকে ছবি দিবে না। হুম 7 দিন কথা হয়নি, ওর ভাই ফোন দিছে যে সীমান্ত তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি, তুমি তো মানে সব বলতিছে আর কি। ওর ভাইকে ব্যাপারটা জানাইছো যে আমার সাথে রিলেশনে গেছে। হুম তো তখন আমি বলে তুমি আমার সাথে এমন করছো কেন, ও তো পাগলামি করতেছে, ওর ছোট বোন, এখন ও কী করবে, মানে আমার এটা ফ্রেন্ডই আমাকে ফোন দিয়ে বলতেছে। তো 7 দিন পরে ও আমাকে ছবিটা দেয়, যখন আমি একদম টোটালি যোগাযোগ বন্ধ করে দিই। হুম আমাকে ছবিটা দেওয়ার পরে আমি হচ্ছে আবার কেন যোগাযোগ বন্ধ করেন? মানে আমি রাগ হয়েছি যে আমি করতেছি না, যে হ্যাঁ। তোমার একটা আমাকে ভালোবাসা একটা ছবি দিচ্ছ না। ও আচ্ছা আচ্ছা, একটা মানে ছবি দাও। ছবিটা না দেওয়ার কারণে? একটা হ্যাঁ। মানে আমাদের মধ্যে ঝগড়া। কারণ তুমি আমাকে দেখলে বলতেছে যে আমি দেখতে একদম ভালো না, তুমি আমাকে দেখলে পছন্দ করবা না, তুমি আমার সাথে যোগাযোগ নাও করতে পারো, এগুলো ভয় পাচ্ছে। আমি বললাম তুমি যেমনই হোক না কেন আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো। হুম তারপরে ছবিটা আমাকে দেয়, ঠিক আমাদের রিলেশনের 6 মাস হতে যাচ্ছে, হুম মানে একদম রাত, মানে দিনে 2000 SMS লাগতেছে ভাই আমাদের, ফোন SMS, আচ্ছা ফোনে SMS কিনে ওকে কিনেছি, আমি করতেছি, সারাদিনে শুধু ওর সাথে কথা হচ্ছে ফোনে। আচ্ছা আচ্ছা তারপর 6 মাস পরে আমাকে সে বলে যে সীমান্ত, আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, হুম তুমি আমাকে এসে চট্টগ্রাম থেকে নিয়ে যাও। এই সেকেন্ড মেয়েটা? জি, সেকেন্ড মেয়েটা। ফার্স্ট যে মেয়েটা সে ক্লাসে উঠে গেছে তার সাথে আপনার কোনো যোগাযোগই নাই? তার সাথে আমার থেকে ওই থেকে যোগাযোগ নেই। আমাকে আচ্ছা। অপমান করার পর থেকে আমি তার সামনে আর যাইনি। আর যে মেয়েটার সঙ্গে আপনার বর্তমান সম্পর্ক, ফেসবুকে পরিচয় আমার ওই সাথে। মেয়েটা কোন ক্লাসে পড়তো? ও অলরেডি SSC পাস করছে। ও কি জানতো যে আপনি ক্লাস 7-এ পড়েন? যে আমি 8 ফেল এটা বলে দিছি ডাইরেক্ট। তারপরেও আপনাকে যে পছন্দ আমাকে করতেছে? তারপর পছন্দ করছে, নক ওকে, করতেছে। তারপর? তো
তো আপনার যে বয়সে বড় ছিল মেয়েটা? না, আমার থেকে 2 বছরের জুনিয়র। আর আমি তো আগে বলছি আমার গ্যাপ গেছে। হ্যাঁ, তারপর? আমি তো কি বলবো, আমি হঠাৎ করে এটা শুনে একদম প্রথম তো ধোকা খাইছি। দ্বিতীয়টাকে মানে যাকে আমি ভালোবাসি তাকে আমি পাই নাই, যে আমাকে ভালোবাসে আমি তার হতে চাই, মানে তার আমি যেন তার ভালোবাসাকে যেন অমূল্য না হয়। মানে আমি যাকে ভালোবাসি ভাই আমি কিন্তু তাকে পাইনি, যে আমাকে ভালোবাসে সে যেন তার ভালোবাসাটা পায়। আমার মাথায় এটা, কারণ আমি ভালোবাসার বিচ্ছেদের কি দুঃখ সেটা আমি পাইছি। তো আমি এখন কি করবো, আমার কাছে 3,000 টাকা ছিল। আমার বন্ধুর ও আমাকে 1,000 টাকা দেয়, আর 2,000 টাকা আমার খেলার গিয়ার্স বিক্রি করে দিয়েছিলাম, মোট 6,000 টাকা। আমার চাচা ওনার বাস আছে চট্টগ্রামের, তো আমি বুদ্ধি করে বলি যে চাচা আমার চট্টগ্রামে খেলা আছে। ওকে, আমরা যেখানটায় ছিলাম, আপনি ও থাকতো চিটাগাঙে আর আপনি থাকতেন কোথায়? রংপুরে। ওর বাসা থেকে আমার বাসা 680 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ, তো আপনি চট্টগ্রাম থেকে আরো 100 কিলোমিটার দূরে। আপনি ওকে নিয়ে আসার চিন্তা করতেছেন কি হিসেবে, মানে বিয়ে করবেন? যে আমি ওকে বিয়ে করবো। এই দ্বিতীয়বার আমি। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে 2020 সাল। এই তো কদিন আগের ঘটনা। হ্যাঁ। বিয়ে করবেন, খাওয়াবেন কি করতেন আপনি ওই সময়? আমি ওই সময় কিছু করতাম না, শুধু ক্রিকেট ফেল করে কি আপনি লেখাপড়া ছেড়ে দিয়েছেন ওই সময়টাতে? আমি ফেল করার পর ওটাই পড়া ছিল শেষ, আর পর যান না স্কুলে? না, স্কুলে যাই না, কিন্তু স্কুলে ভর্তি দেখাই, স্কুল লিগ খেলি, শীতকালীন উইন্টার স্কুল এগুলো টুর্নামেন্ট খেলি। স্কুলের হয়ে খেলেন? জি, স্কুলে হয়ে খেলি, ভর্তি বিভিন্ন জায়গায় খেলেন। আচ্ছা, তো এই আপনি আপনার পিএসসি তে রেজাল্ট কি ছিল? 4.58। ভালোই তো ছিল রেজাল্ট। জি, ওই যে লেখাপড়া করতেন না? বাপ মাই কিছু বলতো না আপনাকে? আম্মু সবসময় করতো, কিন্তু আমার সবসময় ফোকাস ছিল খেলাধুলার দিকে। বাবাও কিছু বলতো না আপনার? বাবাও অনেক গালা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 1 ভাই 1 বোন। আপনি বড়? না, আমি ছোট। বোনটা কি করতো? বোন হচ্ছে মাদ্রাসা লাইনে পড়ার পরে বিয়ে দিয়েছি। আপনি মাত্র একটা ছেলে? জি। সে লেখাপড়া করে না? বাবা কি করতো আপনার? বর্তমানে অটো রিক্সা, ব্যাটারি, একটু আগে বলতেছিলেন। হ্যাঁ, তো আপনাদের তো পড়াশোনার না হওয়ার তো কোনো কারণ আমি দেখি না। লেখাপড়ার মানে করার জন্য টাকা পয়সার কোনো অভাব নাই, বাবা বিজনেস করতেছে, খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব নাই। একটা মাত্র ছেলে আপনার বাবার তো বুক চাপড়ায় মরে যাওয়ার কথা যে একটা মাত্র ছেলে পড়াশোনা করে না। ভাই আমি মানে কি বলবো, আগে থেকে অনেক জেদি, আর যেটা বলি ওটাই করি, মানে একদম জেগে। আর আমাকে কিছু বলে না, কারণ অনেক রাগ বেশি। একটা কথা বলি আপনাদেরকে, আজকে যেসব ছেলেমেয়েরা এটা শুনতেছেন, আমি জানি না কতজন টিনেজার ছেলেমেয়েরা এটা শুনবেন। বাবা মা আপনাদেরকে হয়তো অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, যে কারণে বাবা মারা খুব হার্ড স্টেপ নিতে পারেন। আমি নিজেও বাবা হয়েছি, আমার 2টা মেয়ে। আমার বড় মেয়েটার বয়স 4 বছর, 4.5 বছর, বা ছোটোটার বয়স মাত্র 6 মাস। তো আমার মেয়েটা তো বড় হচ্ছে, মাঝে মাঝে আমি জেদ করলে আমি দেখি, আমি বুঝি যে এই জায়গাটায় তাকে অনেক বেশি শাসন করা প্রয়োজন, কিন্তু আমি করে উঠতে পারতেছি না, ছোটোর কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন। তো এই যে ব্যাপারটা, এইটা আমি যখন সন্তান ছিলাম আমার বাবা মায়ের, তখন আমরা বুঝতাম না। তবে একটা জিনিস আমার কেন জানি মনে হয়, কিছু জিনিস প্রকৃতিগতভাবেই আল্লাহ মানে মানুষের ভিতরে দিয়ে দেন, যে ও এইরকম হবে, ওকে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, ওর দ্বারা এটা সম্ভব। আর সবাই আসলে বাধ্যনুগত হয় না, সবাই আসলে খুব বেশি বাবা মা ভক্ত হয় না, সবাই আসলে একরকম হয় না। তারপরেও আমি সব ছেলেমেয়েদেরকে একটা কথা বলি আজকে, সেটা হলো যে এই যে ব্ল্যাকমেলিংটা করা বাবা মাকে, যে আমি একটা মাত্র সন্তান, আমি একটা মাত্র ছেলে, আমি একটা মাত্র মেয়ে, শেষ পর্যন্ত হয়তো বাবা কিছুই করতে পারবে না, শেষ পর্যন্ত হয়তো মা কিছুই করতে পারবে না, কারণ তারা তো নিরুপায়, তারা চাইবে না তার সন্তানের একটা বড় ক্ষতি হোক। কিন্তু এটা ঠিক যে এটা আসলে আপনার বাবা মাকে আপনি যে বাধ্যটা করলেন, এটা যে আপনার জন্যে কত বড় ক্ষতি, আপনার নিজের জন্য কত বড় ক্ষতি, এটা জীবনে যখন আপনি বুঝতে পারবেন, তখন আর আপনার পিছন দিকে ফিরে নিজেকে কারেকশন করার কোনো সুযোগ থাকবে না। শোনেন আপনারা গল্পটা, তারপর কি হলো? আমি 6,000 টাকা ম্যানেজ করলাম। কার কাছ থেকে নিলেন এই টাকাটা? আমার কাছে 3,000 টাকা ছিল। আচ্ছা। আমার ক্রিকেটের খেলার জিনিস 2,000 টাকায় বিক্রি করলাম, আর 1,000 টাকা আমার বন্ধু আফরাজের কাছ থেকে নিলাম। এই 6,000 টাকা বন্ধু জানতো যে আপনি কি করতে জি, যাচ্ছেন? আমি ওকে বলছি। হ্যাঁ, তারপর? এখন তো ও জানে যেটা আমি বলছি ওটা করবোই আমি, তো আমাকে দিল ম্যানেজ করে 1,000 টাকা। এই 6,000 টাকা নিয়ে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। চাচাকে বললাম চাচার কাছে যাচ্ছি ফ্রিতে, বলছি আমার চট্টগ্রামে খেলা আছে। তো আমি প্রায় 18 থেকে প্রায় 19 ঘন্টা চট্টগ্রাম থেকে ভাই, আবার কিন্তু 100 কিলোমিটার লোহাগাড়া। এর আগে তো আপনি জান নাই কখনো? কোনোদিন নাই, ফার্স্ট টাইম। আচ্ছা। তো আমাকে বাস গিয়ে নামাই দিল অলংকারে, আমি কিছু চিনি না, আমি কোথায় যাব। আমি ফোন দিচ্ছি, একে জিজ্ঞাসা করতেছি, ওকে জিজ্ঞাসা করতেছি যে ভাইয়া লোহাগাড়া থানাটা কোন দিকে, কেউ চিনতেছে না। পরে একটা সিএনজিএল আমাকে বললো যে ভাইয়া এখান থেকে তুমি প্রথমে নিউ মার্কেট যাবা, নিউ মার্কেট থেকে ওইখানে তুমি অটোওয়ালাকে জিজ্ঞেস করলে নিউ ব্রিজের গাড়ি পাবা, ওই কর্ণফুলী ব্রিজ থেকে তুমি সরাসরি বাস পাবা হচ্ছে লোহাগাড়ার আদিনগরের।
তো ভাই আমি তো আর কোনটা লোকাল বাস কোনটা মেল বাস বুঝতেছি না, আর ও অলরেডি কিন্তু আমি চট্টগ্রামে গেছি, ও বাসা থেকে বের হয়ে গেছে, আমাকে ফোন দিচ্ছে আচ্ছা। যে আপনি কোথায়, একটু তাড়াতাড়ি আসেন, আমি তো বের হয়ে গেছি, আমাকে খোঁজাখুঁজি অলরেডি মানে শুরু হয়েছে। হুম তো আমার ওই জায়গাটা যাইতেই 4 ঘন্টা লেগে গেছে, লোকাল বাসে উঠছি আমি। তো ওখানে আমি গিয়ে আমিরাবাদে নেমে পড়ি। হুম আমিরাবাদ থেকে একটা নেই, সিএনজি মানে একটা পিক আপ নেই, পিক আপ গাড়ি বলে লেগুনা বলে যে। হুম তো ওটা একদম নেই, রিজার্ভ নিয়ে নেই যে ভাই আমি আপনাকে 500 টাকা দেবো, শুধু লোহাগাড়া যেয়ে একটা আমার বোন কিনে চলে আসবো। তো ভাই আমার অনেক ভয় লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি এটা কী করতেছি। হুম তো আমি চলে গেলাম, চলে গিয়ে ও দেখি দাঁড়ায় আছে আধুনগরের ব্রিজের উপরে দাঁড়ায় আছে। এই প্রথম দেখা? প্রথম দেখা আমাদের। এর আগে তো ছবিতে দেখছেন নাকি? এর আগে শুধু ছবিতে দেখছি। হ্যাঁ। তো তো- দেখার পর কেমন লাগতেছিল? দেখে মানে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, চোখ দিয়ে পানি পড়ার মতো হয়ে যাচ্ছে। কেন? মানে যাকে ভালোবাসি তাকে প্রথম দেখলাম, আচ্ছা, ওকে। মানে ও এত সে তো আমাকে ধরে কান্নাকাটি করতেছে। হুম ওকে। এখন বলতেছি যে সিএনজি এলাকে একটু আপনি তাড়াতাড়ি চলেন। আর উনি কিছু বুঝতে পারছে, বললাম কিছু আপনি ব্রেক করছে, আমি তাড়াতাড়ি টানেন, আমি একটু রাগ দেখাচ্ছি যে টাকাটা 500 টাকা দিলাম যে আপনি নিয়ে একটু তাড়াতাড়ি চলেন। হুম তো উনি আবার কি করছে, ওরা নেওয়ার পর যাত্রী তুলতেছে। আচ্ছা। এখন মেজাজ খারাপ হচ্ছে, কিছু বলতেছে না, যাত্রী তুলছে উনি, কিন্তু রিজার্ভ নিছে আমি। হুম তো এরকম করতে যাত্রী যাত্রী লোকালে নিয়ে যাচ্ছে। তো ওখানে আমি আমিরাবাদের সিএনজি ওই লেগুনিতে করে যে আমিরাবাদে নেমে গেলাম। হুম। আমিরাবাদ থেকে একটা বাস নিলাম হুম ওই যে কর্ণফুলী ব্রিজের উদ্দেশ্যে। হুম হুম কর্ণফুলী ব্রিজে নিলাম। তো ওখানে আমরা মানে আমি ভাই টানা কিন্তু 24 ঘন্টা জার্নি চলতেছে আমার, হুম কোনো রেস্ট নাই, টানা 24 ঘন্টা জার্নি করতে আছি আমি। জি। আমিরাবাদ গাড়িতে উঠে আমরা কর্ণফুলী ব্রিজে নামলাম, ও- নেমে একদম ভিতরে একটা, আমি বাসের নামটা জানি না, একদম ভিতরে ঢুকলাম। হুম মানে রংপুরে বাস নিব, শ্যামলী কাউন্টার, অনেক চট্টগ্রাম শহরে অনেক ভিতরে ঢুকছে একদম। আমি রিক্সাওয়ালাকে বলছি যে আমাকে একদম ভিতরে কোথায় কাউন্টার আছে রংপুর নিয়ে যান। আচ্ছা। তো রিক্সা ভাড়া দেওয়ার পর রিক্সাওয়ালা বললাম 200 টাকা দিচ্ছি, আমার একটা ভিতরে কাউন্টারে নিয়ে যান। তো আবার ভাই যে এই মাঝখানে আমিরাবাদ থেকে চট্টগ্রামে আসার মাঝখানে আমাদের বাসে 2টা পুলিশ উঠছে। আচ্ছা, টেনশনের বিষয়। হ্যাঁ আমি তো শেষ, আরও আমার গা পা ঠান্ডা হচ্ছে ভাই, বিশ্বাস করেন মানে এত ভাই জীবনে পাইনি আমি। হুম কিন্তু মুখের জোর আছে। তো আমাদের পুলিশে বলছে তোমরা কোথায় যাচ্ছ, চট্টগ্রাম ভাষায়। আমি বললাম কি বলে, আমি বললাম যে বোন কি বলে শোনো তো, মানে আমার যাকে নিয়ে পালাচ্ছে ওকে বললাম। হ্যাঁ। তখন বলতেছে যে মানে আমরা কি, আমি বললাম এটা আমার চাচাতো বোন, আচ্ছা আমার দাদার 2টা ওয়াইফ, তো একে একটা চট্টগ্রামে থাকে আর একটা রংপুরে, একে আমি রংপুরে নিয়ে যাচ্ছি। আমি অনেক টায়ার্ড, 24 ঘন্টা জার্নি করছি, আমার দাদি অসুস্থ, ও দেখতে যাবে। হুম। তো আপনি যদি কিছু বলার থাকে আমি আমার আব্বার নাম্বার দিচ্ছি, আমার আব্বার সাথে কথা বলেন প্লিজ, আমাকে ডিস্টার্ব করিয়েন না। তো আমি যেভাবে এইটা বলার পরে পুলিশটা নামে গেছে। আচ্ছা, ওকে আর আমার পাশে ছিল আবার পুলিশ ওকে বসা। ওকে। এখন বলছে ভাইয়া তোমাদের ব্যাপারটা বুঝতেছি, ভয় পাবে না, যাও আমি আসি। মানে আমি 4টা সিট নিছি কিন্তু করোনার সময়, হুম। করোনার সময় 4টা, মানে 2জন এক সিট বসা যাবে না। ও ফাঁকা রেখে? জি, তো আমার 2টা সিট ফাঁকা আছে, ওটা পুলিশ বসতে দিয়েছি। ওকে। তো এই জন্য উনি বলছে ভাইয়া সমস্যা নাই, যাও, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, হ্যাঁ। আমি আসি। আচ্ছা, তো তারপর? আমরা আসতেছি, আমি কিন্তু ভাই বাসে গভীর ঘুম, এদিকে সে বমি করতে করতে শেষ, অনেক অসুস্থ, কিন্তু আমার কোনো সেন্স নাই, আমি ঘুম। জি। এখন সে বলতিছে, শুনতেছি যে আমি কার সাথে পালাচ্ছি, সে আমি মরে যাই তার কোনো হুঁশ জ্ঞান নেই, সে বলতিছে কিন্তু রাগ, কিন্তু আমি এদিকে মরা মানুষ, টানা 30 ঘন্টা অলরেডি জার্নি করতেছি আমি। হুম। ভাই রংপুর থেকে 680 কিলোমিটার দূরে আমার যাকে নিয়ে পালিয়েছি তার বাসা। হ্যাঁ। মানে ওখানে গিয়ে 2টা মিনিট আমি রেস্ট করার সুযোগ পাইনি, রাইট। ওখান থেকে আবার শুরু তাকে নিয়ে আসছি। ওকে, তারপর? তার সাথে ভাই প্রথম দেখা তখনই হলো আমার। তারপর আমি সোজাসুজি ওকে নিয়ে নামলাম, মানে ও আবার ভালো রেসপন্স পায়, ভালো কিছু পড়েনি, শুধু নিচে হচ্ছে জন্মসনদ নিচে 2 কিছু নিচে, বিয়ে করতে যা যা লাগে আর কি, ওগুলো নিতে বলছিলাম, ওগুলো নিচে। তো আমি ভাবতেছি এখন তাকে নিয়ে যাবো কোথায়, প্রথমে বাজারে নিয়ে এসে ওকে কাপড় কিনে দিলাম, বাসায় যেহেতু নিয়ে যাবো, ওকে ওড়না কিনে দিলাম আর জুতা কিনে দিলাম। ওড়না মনে হয় কিনে দিছে, জুতা কিনছে সেটাকে আমার মনে পড়তেছে না, এটা মানে কিনে দিলাম সালেম মার্কেট, ওই জামাল মার্কেট থেকে, দিয়ে বাসায় নিয়ে গেছি। আমার আম্মু মূর্তি মতো তারা আছে, নানি বলছে কিরে সীমন্ত এটাকে তুই কী করছিস? আমি বললাম আমি এখন ঘুমাবো, এটা হচ্ছে আমার বউ। কই বিয়ে করলি কবে? কই বিয়ে করি নাই, বিয়ে করবো, এখন তোমরা বিয়ে দিবা। নিয়ে ঢুকে গেছেন এভাবে? হ্যাঁ বাসায় নিয়ে গেছি। তারপর? এখন আমি গোসল করতেছি, আমি বললাম একেবারে মূর্তি মতো দাঁড়ায় না হয়ে একটু কাপড় আসে না, একটা জামা দাও। আম্মুকে বলতেছি, আম্মু কান্না করতেছে, নানি এদিকে কান্নাকাটি শুরু আপনি করছে। মূল এক কথায় হচ্ছে অবাধ্য সন্তান ছিলেন, এটা বোঝা যাচ্ছে। সরি, আমি কিছু কমেন্টস করবো, আপনি মন খারাপ করেন না। আপনার মাকে এটা বলার পরে আপনার মা যদি কান্না করে,
মানে দু চারটা থাপ্পড় যদি না মেরে যদি কান্না করে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার বাপ মা হেল্পলেস ছিল আপনার প্রতি। মাঠটার দেয়নি ওই সময়টাতে? আব্বু এসে মার দিছে। সেটা আব্বু তো দিবে, মা হলে তো আমি তো মা জায়গা থাকলে তো দিতাম। সরি, এটা যদিও গণমাধ্যম লক্ষ লক্ষ মানুষ এটা শুনতেছে, ফাইন। তারপরে কি করলেন আপনি? তো আব্বুকে ফোন দিল, আর আম্মু মানে কোমরের সমস্যা, তো ওইভাবে কোমরের হাড় ক্ষয়, মানে এই জন্য আর কি ওইভাবে উত্তেজিত হয়ে গেলে উনি অসুস্থ হয়ে পড়বে, মানে মেরুদণ্ডের হাড় বাড়ছে আর কোমরের হাড় ক্ষয়। আচ্ছা, তারপরে কি হলো? তারপর কি হলো? তো আসার পরে আব্বু তো কয়েকটা মার বসে দিল। তো আমি বলছি মারি ফেলালে কিছু হবে না, আমি নিয়ে আসছি, আমার বিয়ে দিতে হবে। তাছাড়া ওই নেয় ওর আব্বু, আমি বলছি যে ওর আব্বু লালমনিরহাটে, ওনাকে ফোন দিয়ে বলো যে মানে আমার ওয়াইফকে আমি নিয়ে আসছি। ওকে নিয়ে আসছি, তারপরে আমি হচ্ছে গোসল টোসল করে ঘুমাই পড়লাম। তো ও আম্মুর সাথে আছে, কথাবার্তা বলতেছে, আম্মু তো কান্নাকাটি করছে, ও কান্নাকাটি করতেছে যে আমি যাবো না, আর আমাকে আপনি মারি ফেলেন, আমি যাবো না বাসায়, মানে যাকে নিয়ে আমি চলে আসছি। ও বলতেছে আমাকে মারি ফেললাম, যাবো না, আমি সীমার সাথে থাকবো। আর আমি এদিকে ঘুমাচ্ছি, কারণ আমি তো ভাই টানা 36 ঘন্টার মতো জার্নি করছি, 36 থেকে 40 ঘন্টা। একটু পরে আমাকে আম্মু ডাকতেছে যে উঠো, ওই মেয়ের বাবা আসছে। ও আবার মানে রংপুরে চাকরি করতো, উনি কৃষিতে, মানে ওরা কিন্তু রংপুরে ছিল, সঙ্গে সঙ্গে চলে আসছে। হ্যাঁ, মানে ওর আব্বু লালমনিরহাটে ছিল, আর ও কিন্তু রংপুরেই পড়তো আদর্শ স্কুলে, কিন্তু মানে ওর দুই ভাই বোনে পড়তো, এখান থেকে এসএসসি পাস করছে, 9-এ ভর্তি হয়েছিল। কিন্তু আমি রংপুরে থাকা অবস্থা আমার সাথে সম্পর্ক ছিল না, আর আমি চিনতাম না। চট্টগ্রামে যাওয়ার পরে তার সাথে আমার পরিচয় হয়েছে। তার বাবা আসার পরে আম্মু আমাকে ডাকলো, আমি উঠে গেলাম। তো উঠে গিয়ে সালাম দিলাম, যে বললো যে বাবা তোমরা এই কাজটা করলা কেন। উনি আবার অনেক ঠান্ডা, মানে অনেক ভালো, মানে অত রাগেই কিন্তু আমার সাথে কোনো রকম ইয়ে করে নাই। বাবা তোমরা এটা কাজ করলে কেন? আমি বললাম বাবাই বলছি আমি, যে আমরা দুজনের সিদ্ধান্তে এটা করছি। সে আমাকে বলছে তার নাকি আপনি বিয়ে ঠিক করছে, আমাকে আনতে বলছে, আপনি আনছি, আপনি ওর কাছে জিজ্ঞেস করতে পারেন। ও নাইলে বলছে যে ও সুইসাইড করবে, আমাকে এটা বলছে, আমি এই জন্য নিয়ে আসছি ওকে। তখন ও বলতেছে এখন তো বাবা আমার, আচ্ছা তুমি যেহেতু দুজন, মানে অনেক আব্বু মানে যেহেতু বলতেছে যে ওরা দুজনকে পছন্দ করতেছে, মানে জানে আমার আব্বু যে আমি এদিকে আবার জেএসসি ফেল করার পরে একটা কথা বলি নাই যে আমি কিন্তু আবার ঘুমের ওষুধ খেয়ে ফেলছিলাম বেশ কিছু, 2-3 দিন আমার সেন্সও ছিল না। তো ওটা মনে আসছে, আবার আমি এরকম মানে আর কি একটু রাগ হইলে অনেক কিছু করে ফেলি। তো বাবা তখন ওনার আব্বুকে বলতেছে যে এখন ওরা যেহেতু দুজন ছাড়া পাগলামি করতেছে, মানে আপনি যদি নিয়ে যান, আমার ছেলে একটা আপনার মেয়েও একটা, যদি ওরা কিছু করে ফেলে, আমার আব্বু এটা ভয় পাচ্ছে, তখন তার সারা জীবন হারাইতে হবে তাদেরকে। তখন আপনি একটু দেখেন কি করা যায়, আমার তরফ থেকে না নেই, আমার আব্বু বলে দিছে যে আমার তরফ থেকে না নাই, কিন্তু আমি চাই একটু আপনার মেয়ে আপনার বাসায় থাক, আমার ছেলে আমার বাসায় থাক, কিন্তু আমরা এটা মানতেছি না। ও বলছে যে না এটা হবে না, আমি বলছি এটা হবে না, একসাথে যা হবার এখানেই হবে। হ্যাঁ, এখন তো আমাকে ওর বাবা বুঝাচ্ছে, আচ্ছা বাবা আমার তো এলাকায়, ওর আবার এলাকার মানে ওর আব্বু আবার এলাকার সর্দার বলে, মানে কাউন্সিলের মতো আর কি, সর্দার। তো বাবা আমার তো এলাকায় অনেক সম্মান আছে, মানে মান-ইজ্জত আছে, যদি শুনে আমার মেয়ে পালায় চলে আসছে, আর চট্টগ্রামে কিন্তু ভাই এইসব নাই, চট্টগ্রামে এইসব কিন্তু এলাও না। আচ্ছা, তো আমাকে বুঝার পরে বলে যে আমি নিয়ে যাই, আমি তোমাকে কথা দিলাম আমার মেয়েকে তোমার সাথেই বিয়ে দিব, আমাকে মানে সে কথা দিচ্ছে, কিন্তু আমি রাজি হইলেও সে যাবে না, মেয়ে যাবে না। পরে আমি পাশে নিয়ে গেলাম, যে বলছে আরে তোমাকে আমি একবার উঠাই নিয়ে আসছি, যদি তোমাকে আমার সাথে না দেয় আমি আবার উঠাই নিবো, এটা এই বিশ্বাস আছে, তোমার বিয়ে অন্য কেউ দিলে আমি তোমাকে ওখান থেকে উঠে নিয়ে আসবো, একবার জানছি না, বলে হ্যাঁ নিয়ে আসছো, এবার বুঝে ওকে পাঠিয়ে দিলাম। ও কিন্তু আবার টানা জার্নি, বাসায় আমার 4-5-6 ঘন্টার মতো ছিল অনলি, ও থেকে আবার বাবার সাথে আমি পাঠিয়ে দিলাম। তারপর প্রথম 2 দিন আমি ফোন দিচ্ছি, ফোন অফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হচ্ছে, ফোন অফ কেন? হৃদয়কে ফোন দিচ্ছি, যে বলছে আমার বোন ঘুমাচ্ছে। আপনার জুনিয়র ছিল না আমার ফ্রেন্ড? আচ্ছা, ক্লোজ ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বললেই চলে। ওর ভাই? হ্যাঁ, ওর ভাই, বড় ভাই। ও জানতো সমস্ত কিছু, এগুলো সব জানে, ও জানে, ওর এক মতামত ছিল, ওর সাপোর্ট ছিল, ওর ফুল সাপোর্ট ছিল, কিন্তু পালার বিষয়ে ওকে আমরা কিছু বলি নাই, ওটা কিছু বলি নাই, একদম গোপন। তো দিয়ে যাওয়ার পরে প্রথম 2 দিন কথা হয়নি কারোর সাথে, তো আমার মাথা খারাপ হচ্ছে, আবার হিতে বিপরীত হয়ে গেল নাকি। 2 দিন পরে আমাকে ফোন দিল, মানে এই 2 দিন আবার আমি খাওয়া দাওয়া করিনি একদম, মানে কি হচ্ছে গভীর একদম অনেক টেনশনে পড়ে গেলাম। পরে ফোন দিল যে সব ঠিকঠাক আছে, তোমার সাথে হচ্ছে আব্বু, মানে ওর আবার আম্মু কিন্তু রাজি ছিল না আগে থেকে, ওর সবাই রাজি, ওর আম্মু রাজি না, কিন্তু ওর আব্বু রাজি। তারপর
কুরবানি ঈদের মানে আগস্ট মাসের 7 তারিখে বিয়ের তারিখ ঠিক হয় পারিবারিকভাবে? পারিবারিকভাবে ওকে। কথা বলে। ওদের একটা যে, সাংবাদিক ভাইয়া আছে মানে আমার ওয়াইফের, সে সব কিছু দায়িত্ব নেয় আর কি। মানে উনি হচ্ছে সাংবাদিক টিভির, আপনাদের লোকাল সাংবাদিক? জি ওখানকার। তো উনি সব কিছু দায়িত্ব ওনার মানে আমার শ্বশুর ওনাকে দেয় যে এটা সব কিছু কথাবার্তা বলে। আর বিয়েটা ওনার বাসায় হয়েছিল, আমি সেদিকে যাচ্ছি। মানে আমরা হচ্ছে বিয়ের তারিখ ঠিক হয় 7ই আগস্ট 2020। আচ্ছা। আমরা যাই হচ্ছে 6 তারিখে আমরা রওনা হই, 6 আগস্ট। চাচার বাসে যাচ্ছিলাম, কারণ আমরা ঈদের সময় তো, ঈদের 4-5 দিন পরেই। তো আমাদের বর যাত্রী যাই শুধু 4 জন আমরা গেছিলাম, কারণ আমি তো ওকে পালিয়ে নিয়ে আসছি। ওখানে আবার যদি অন্য কিছু হয়, আমাদের এরকম একটা ভয় ছিল, যেহেতু পালিয়ে নিয়ে আসছিলাম সেক্ষেত্রে মেহমান নিয়ে গেলে আবার যদি অপমান হতে হয়, এইরকম একটা ছিল আর কি আমার বাবার মনে বা আমাদের ইয়াতে। কিন্তু আমরা বাসে উঠার পরে উঠে প্রায় 19 ঘন্টা জার্নি করে তার বাসায় পৌঁছাই। আমিরাবাদে তারা আমাদের জন্য মাইক্রো পাঠিয়ে দিছে। আচ্ছা। তারপরে হচ্ছে ওই দুলাভাইয়ের বাসায় বিয়েটা হয়। মানে ওই দুলাভাইয়ের বাসায় আমরা যাই, মানে আমাকে হচ্ছে মানে যেভাবে আর কি বিয়ে হয়, মানে যে একদম মনটা আমার খুশি হয়ে গেল। মানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট থেকে আমার মাথা একদম নষ্ট, মানে আমি যেটা কল্পনা করতে পারিনি এর আগে। মানে আর আমি কিন্তু আগে তো এই জন্য আর কি ওইভাবে ওদের বাসায় করিনি তো। আর হচ্ছে হলুদের সময় ওরা অনুষ্ঠান করে ফেলছে, কারণ জানে আমি হচ্ছে বলছি বোরখা পরে বিয়ে করতে। বাবা গেছিল আপনার সঙ্গে? যে আমার বাবা, আমার দুলাভাই, আমি আর আমার বড় বোন গেছিলাম, এই 4 জন। তো মানে হচ্ছে ওদের বিয়ের অনুষ্ঠান হলুদের দিন ওরা করে ফেলছে। আর শুধু মানে যারা সিনিয়র পার্সন তাদেরকে ওরা দাওয়াত দিছে আর কি বিয়েতে, 30-40 জনের মধ্যে। আর আমরা 4 জন, ওদেরকে বলা হয়েছিল আমরা 15-20 জন যাবো। তো ওরা তো সেই হিসাবে 50 থেকে 60 জনের আয়োজন করছে ওই যে ওই ফ্ল্যাটের মধ্যেই। তো আমাকে মানে অনুষ্ঠানটা দেখে আমার মানে অনেক ভালো লাগছে, যে মানে অনেক ভালোভাবে করছে। তো যাওয়ার পরে ওরা বরণ করে নিল ওদের ইয়াতে, চট্টগ্রামের নেয়। তারপরে হচ্ছে বিয়ের গিয়ে আমি গোসল টোসল ছাড়লাম, রেডি হইলাম। আর সবাই আর কি সিনিয়ররা মানে যারা আছে, চাচি খালা মামি আছে, তো হচ্ছে গুড়াফোয়া, ও ভাজি গুড়াফোয়া, মানে কি ওরে আল্লাহ, এটা তো ছোট ছেলে। তো ওইভাবে হাসাহাসি করতেছিল যে, তো আমি তো মাথা নিচ করে রুমে চলে গেলাম। তারপর রুমে যাওয়ার পরে ফ্রেশ হয়ে 1.5 ঘন্টা পরে ওই রুম থেকে একদম পাগড়ি শেরওয়ানি সব পরে বের হলাম। বের হওয়ার পরে যে আমার কিন্তু আমার জন্ম সনদে তখন 1998 করলাম, মানে তো বিয়ে হবে না, 1998 করে নিছি জন্ম সনদে। তখন জন্ম সাথে আবার ছেড়ে গেছি বাসায়, এটা আবার অনলাইনের মাধ্যমে মেসেঞ্জারে নিলাম। নেওয়ার পরে রাত্রি 12টার পরেই বিয়ে হলো আমাদের। আচ্ছা। আর এর মাঝখানে আবার দিনমোহর নিয়ে একটু ঘন্টা করে আলোচনা হয়, যেহেতু আমি বেকার, সেক্ষেত্রে বাবা আম্মু বলে দিয়েছে 1 লাখ, আবার আমি কথা দিয়েছি 5 লাখ টাকা করবো। পরে অনেক কথা পরে তো এখানে আমি মাস্টারি করলাম, করে 3.5 লাখ করলাম। বাবা বলছে তুমি বেকার ছেলে। আমার বড় বোনে কিন্তু 2 লাখ টাকা দিনমোহর হয়েছিল। তো এখানে আমি মাতব্বরি করে 3,50,000 টাকা করলাম, মনে হয় 50,000 থেকে 70,000 করছি দিনমোহর। আচ্ছা। তারপরে এটা মিটমাট করার পরে বিয়ে হলো রাত 12টার পরে। বিয়ে হওয়ার পরে মানে যা অ্যারেঞ্জ করছে অসাধারণ, অতুলনীয়। মানে মানে যেটা ভাবছিলাম তার চাইতে 1000 গুণ বেশি ভালো সম্মান করছে। মানে যেটা মনে ভিতরে একটু ছিল ওটা না, মানে আমাদেরকে তারা এত সম্মান করছে যে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ অনেক বেশি, অনেক। আমার দুলাভাইকে আংটি দিয়েছে তারা, মানে দিনে সম্মান করেছে দুলাভাই, অনেক ভালো আয়োজন করছে। তো তারপরে বিয়ের পরের দিন আমার বাবারা চলে আসে। আর 3 দিনে তো একটা নাকি যেতে হয়, আবার এসে আবার যেতে হয়। তো আমার মা বলছে তোমাকে এসে তো এত দূর যাওয়া সম্ভব না, তো তুমি তোমার ওখান থেকে তোমার শ্বশুর বাসা চলে যাও। আচ্ছা। এদিকে আবার আমার আপু আর দুলাভাই শ্বশুর বাসা যাওয়ার খুব ইচ্ছা ছিল, যাই হোক ওখানে নিয়ে যায়নি। আর ওদের বাস কেন নিয়ে যায়নি সেটা জানি না আমি। আর ওনাদের বাসের সময় হয়ে গেছিলো, যে যেতে পারেনি। এদিক দিয়ে আমার আব্বুর আবার মন খারাপ যে তাদের বাসায় আমার আব্বুকে কেন নিয়ে যাওয়া হলো না। তারপর আমি এই দুলাভাইয়ের বাসায় 3 দিন 2 রাত 3 দিন থেকে আমাকে আমার শ্বশুর বাসায় নিয়ে যাওয়া হয়। ওখানে যাওয়ার পরে ওখানের মানুষজন দেখে আমার আরো অনেক বেশি ভালো লাগে। সবাই দেখতে আসতেছে, জিজ্ঞাসা করতিস, সবাই দেখতে আসতেছে, মিষ্টি খাওয়াচ্ছে, কেউ চিনি খাওয়াচ্ছে, আবার কেউ পান খাওয়াচ্ছে, লাল হইলে বলে বউ অনেক ভালোবাসবে, এরকম কিছু রীতিনীতি ওইদিকে আর কি। তো এইটা হওয়ার পরে আমি ওখানে প্রায়
5-6 দিন থাকলাম চট্টগ্রামে। আচ্ছা, থেকে আমাকে হচ্ছে ওয়াইফ সহ আমাকে আমার শ্বশুর বাসে তুলে দিল। ওকে। উঠাই দিয়ে আমি ওকে নিয়ে আসতেছি, রংপুরে আসলাম। হুম রংপুরে আসার পর তো আমি প্রথম 10-12 দিন দোকানে বসিনি, বাবার দোকানে বসিনি। তারপর থেকে কন্টিনিউ দোকানে বসি। আমি দোকানে বসতাম 11টার দিকে যেতাম, 12টার দিকে যাইতাম, যখন মন চাই চলে আসতাম। মানে বাবা মানে অনেক ভালো, মানে আমার বাবা অনেক সহজ সরল মানুষ, মানে আমাকে ওইভাবে কিছু বলতো না। তো আমি দোকানে কন্টিনিউ বসি। তারপরে ও তো 3 মাস হয়ে যাচ্ছে, ও বাসা যাওয়ার জন্য ব্যস্ত পাগল হয়ে যাচ্ছে। 3 মাস, কারণ ও তো বাবা মা ছাড়া এতদিন বাইরে থাকে নাই, বাসার বাইরে। আপনি তখন কি করছিলেন, পেশায় কিছু করতেছিলেন? ওই যে বাবার দোকানে বসতাম। বাবার দোকানে জি, বসতেছিলেন, সকালে আচ্ছা, হ্যাঁ। বাবার সাথে ফুল সময় দিতাম। ওকে, তারপর? বিয়ের 4 মাস পরে আমার কাছে আমি 20,000, আমার কাছে কিছু টাকা জমাইছিল। তো ওগুলা নিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে শ্বশুর বাসায় যাই। হুম মানে যে ক্রিকেট খেলে কিছু টাকা জমাইছিলাম, হুম ওইটা নিয়ে শ্বশুর বাসায় যাই। আচ্ছা, মানে আমার শ্বশুর শাশুড়ি এত ভালো, কল্পনার বাইরে। আমাকে নিয়ে শাশুড়ি তার হচ্ছে বাবা বাসায় গেল, মানে আমার হচ্ছে ওয়াইফের নানি বাসায় গেছে। শ্বশুর নিয়ে তার হচ্ছে বোনের বাসায় গেছে, ভাগ্নির বাসায় গেছে, কক্সবাজারে ঘুরতে নিয়ে গেছিল। মানে সবখানে তারা আমাকে, মানে আব্বু বলছিল যে একা ছাড়িয়েন না, তারা নিয়ে আমাকে ঘুরতেছে, মানে অনেক ভালোবাসে। মেজো মা তো আমার শাশুড়ি তো রান্না করছে, মানে ওখানে আসি কন্টিনিউ খাই, মানে দিনে একবার হলো দাও তো ওদের রুমেই, মানে ও চাচা মানে বিষয়টা গেছে এরকম যে ও আসলে কি করবে, ওর তো বাবার বিজনেস আছে, ও বিজনেস দেখবে, সো ওর একটা মান সম্মান কদর আছে আর কি শ্বশুরবাড়ির ফ্যামিলিতে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, তারপর? তো ওনাদের ফ্যামিলি, দাদি বলেন নানি বলেন, সবাই অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে আর অনেক পছন্দও করে। হুম সবাই আমাকে নিয়ে আদর করতেছে, মানে সবাই জায়গায় ঘোরাচ্ছে। হুম এরপরে আমরা হচ্ছে আবার 15 দিন ওখানে ছিলাম। হুম 15 দিন পরের থেকে হুম ওকে নিয়ে আবার আমি দ্বিতীয়বার বাসায় আসলাম। হুম দ্বিতীয়বার বাসায় আসার পর একটা জিনিস, মানে হচ্ছে একটু তো মানে আমার আম্মু আর ওর একদম মিলতিছে না, বনতিছে না। হুম মানে প্রথম 4 মাস কিন্তু ঠিক ছিল, হুম মানে এখন একটু কিছু, মানে আমি যদি ওকে মারি কেটে ফেলি তবুও 2 মিনিট পর ঠিক আমার সাথে, কিন্তু অন্য কেউ কিছু ওকে বলতে পারবে না। ওকে, কিছু বললেই আম্মুকে কথায় কথায় গালি দিত। আর এখন তো আমি যার জন্য পৃথিবী দেখছি, সে তো আমার জন্মদাতা মা। এখন সে যদি আমার ওয়াইফ যদি তাকে গালি দেয়, সেটা তো আমি মেনে নিব না। আমাকে আম্মুকে গালি দিলে আমি ওকে মারধর করতাম, গালি দিলে কেন। আর ও কথায় কথায় গালি দিত। ওকে, ও অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর দোষ একটাই, ও কথায় কথায় আম্মুকে গালি দেয়। গালি দেয়, তারপর? জি, এটা তাকে আমি এত বুঝাই যে দেখো ওটা তো আমার এটা করা যাবে না, হ্যাঁ। মা হয়, করা যাবে না, কিন্তু মানে ওর মোট কথা যে ও আর মানে ও এটা বুঝতে পারে না যে ওর আব্বু আম্মু ছাড়াও থাকতে পারবে না। আচ্ছা, এখনো আচ্ছা, এই ফিলটা করতেছে হ্যাঁ। যে ওর আব্বু আম্মু ছাড়া থাকতে পারবে না। তবু আবার 3 মাস পরে বাসায় নিয়ে গেলাম ওকে। হুম এর মাঝখানে কিন্তু আবার 3 মাস ওর আব্বু, এই যখন নিয়ে গেলাম না, তখন ও আর ব্যাক করলো না। হুম বলে তুমি যাও, আমি পরে যাব, আমি এখানে থাকবো। তো 2 মাস ওর বাসায় থাকে, আমার সাথে কিন্তু যখন যোগাযোগ নাই 2 মাস। হুম মানে একটু ফোন দিলে কথা হয় ওইভাবে না। এখন ওর যে এই যে গ্যাঞ্জামটা আম্মুর সাথে, মানে এই যে এখানে পানি পড়ছে কেন আর কি, তোমরা তো 10, বউ শাশুড়ি, হ্যাঁ যেটা আমরা 10-11টার দিকে ঘুম থেকে উঠতাম একটু লেট করে। ও তো এইটা নিয়ে আর কি অনেক সমস্যা বাসায় সৃষ্টি হয়ে গেল আর কি। মানে বাংলায় বলা হয় বউ শাশুড়ি যুদ্ধ মতোই শুরু হয়ে গেল। আর আমি তারপরে এখন কি করি, তো আমি ওকে বাসায় রেখে আসলাম। 2 মাস পরে হ্যাঁ আমি চট্টগ্রামে গেলাম আবার। হ্যাঁ যে বলতেছি ও বলতেছে যে আমি যাব না, আমি যাব না। এখন যাব না বললে, আমি বললাম তোমাকে বিয়ে করছি, আমি বিয়ে করবো, যাব না বললো তো না। তো ওর আব্বুর আমি ম্যানেজ করলাম অনেক হাত পা ধরে, যে আরে এরকম হবে না। ওর আব্বুর আমি কিন্তু এই কিছুদিন আগে, মানে হচ্ছে 4-5 মাস আগে, 4 মাস হবে, মানে ওকে লাস্টবার কিন্তু ওর আব্বুর পা ধরে আমি নিয়ে আসছি বাসায়। হ্যাঁ যে আমি তো ওকে অনেক ভালোবাসি, ওকে থাকতে পারবো না আমি, এবার দেন আর কোনো সমস্যা হবে না। ওকে, তো ওকে আমি নিয়ে আসি, অনেক কিছু ম্যানেজ করে, অনেক কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওইটা আবার একই সমস্যা। আচ্ছা, তো একই সমস্যা হওয়ার কারণে আম্মুর সাথে একদম তার বোনেরা বনতিছে না। হ্যাঁ। মানে সে আমার ওয়াইফ আম্মুকে দেখতে পাচ্ছে না, কি আমার আম্মু ওয়াইফকে দেখতে পাচ্ছে না, আমি বাসায় থাকি না, এটা বলতে পারবো না আমি। হ্যাঁ কারণ আমি বাসায় থাকি, বাইরে থাকি আমি। তো আমি বললাম আচ্ছা এত সমস্যা, আচ্ছা তাইলে আব্বু খরচ করে আনলো। হ্যাঁ খরচ করে আনলো। আর আমি আব্বুকে বললাম আচ্ছা তাহলে আমি একটা চাকরি করি। ওকে, বাবাকে বললাম, বাবা বললো তাহলে ঠিক আছে, তোমার ছোট দাদু মাহবুব টেরাস, মানে এটা আমার হচ্ছে আব্বুর ছোট চাচা, ওকে, আমি ওখানে একটা চাকরি নেই,
আর এই চাকরি নেওয়ার 1 সপ্তাহ আগেই আমার আব্বু 1 সপ্তাহে খরচ করে দিল, দিয়ে বললো আচ্ছা বাবা তাহলে তোমরা তোমাদের মতো খাও, যেহেতু তোমার আম্মুর সাথে হচ্ছে না, সে তাহলে তোমার বউয়ের সাথে তোমার আম্মুর কথা নেই, তোমার মতো তোমার আম্মু তোমার আম্মুর মতো। আমি কাজে ঢুকে পড়লাম। এই অলরেডি ভাই তার জন্য আমি পড়ালেখা বাদ দিছি, আমি খেলাধুলা বাদ দিয়ে দিছি একদম। মানে মাঝে মাঝে আর কি ম্যাচ খেলতে যাই শুধু, যদি কোথাও থেকে বলে বাইর টিম আসে বা ঢাকার বাইরে বা মানে সিলেটে কোথাও খেলা হইলে আমার বড় হইলে ডাকলে আমি চলে যাই খেলতে, ওটা আমার কেউ আটকাতে পারে না। ওকে। আর ওটা আবার সে ওইভাবেই মানে প্রথমে পছন্দ করলে পরে আর পছন্দ করতেছে না, কারণ ক্রিকেটে অনেক ব্যয়, টাকাটা নষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে রাগ হচ্ছে যে তুমি কেন যাচ্ছ খেলাধুলায়, তুমি তো বলছো খেলাধুলা করবা না। তারপর হচ্ছে আমি সপ্তাহে 1500 টাকার বেতনে দাদুর শোরুমে কাজ শুরু করলাম। মানে সেই শোরুমে আমাকে দোকান খুলতে হয়, সব কাজ এক কথা সব কাজ করতে হয়। কিন্তু সব কাজ করতে হলেও দাদু সবসময় পরিচয় দিত এটা আমার নাতি। মানে এইটা খুব ভালো লাগতো যে যেই আসুক না কেন যে এ আমার নাতি। ওকে। আর এই জন্য আমি মানে ওখানে সব রকম কাজ করতাম, কিন্তু সেটা এনে 4 মাস তার কাছে আমি ওখানে কাজ করছি, মানে সপ্তাহে 1500 টাকা করে দিচ্ছে। ওকে। এই 1500 টাকা দিয়ে হচ্ছে আমার ওয়াইফের হাতে আমি দিয়ে দিতাম। প্রথমে 2-3 সপ্তাহ 4 সপ্তাহ আমি টাকা দিতে পারি নাই, মানে একটু আম্মুকেও দিছি, মানে নিজের একটু ডাক্তার দেখাইছি দুইজনই, মানে ওর একটু ডাক্তার দেখানো হয়েছে। আমার প্রথম 3-4 সপ্তাহ টাকা দিতে পারিনি আমি, মানে বাজার খরচ কিন্তু আমি একদম আলাদা হয়ে গেছি। আমাদেরটা আমরা খাচ্ছি, আর হচ্ছে আব্বু আম্মুরটা আব্বু মুড়ি ওনার। এই আলাদাটা কি আপনার ওয়াইফের কারণে আপনি হইছেন? জি আমার আব্বু আমাকে দেখতেছে যখন হচ্ছে না তখন আলাদা করে দিল, আলাদা কারণ যেহেতু ভাই একদম হচ্ছে না, প্রত্যেকটা মোমেন্টে ঝামেলা হচ্ছে। তো তারপরে আমি যখন কাজ শেষ করে বাসায় যাই, তখন ভাই আমি তো কিন্তু ভালোবেসে বিয়ে করছি, তো তখন আমার বউ আমাকে বলে না সারাদিন কেমন কাটলো। একটু খেয়াল করবেন যারা শুনতেছেন, টাকার গান কিন্তু ভাই বিশ্বাস করেন, টাকা দাও এই কথাটা আগে, তুমি সারাদিন কি করছো কি খাইছো এই কথাটা না, আগে টাকা দাও। এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো, যে তুমি জিজ্ঞাসা করো আমি সারাদিন কেমন ছিলাম। আর ভাই ওখানে সব রকম মানে শোরুমের সব রকম কাজ আমি সামলাই। আর দাদুর একটা ম্যাচও আছে, ছাত্রী নিবাস, ওটা আবার সিট বুক টুক দিতে হয়, ওটা মেয়ে আসলে সব কিছু উঠাই দিতে হয়, ওটা দায়িত্ব আমাকে। ওকে। ওটাও মানে বাসা ম্যাচ আর শোরুম 3টা দায়িত্ব আমার উপরে। কিন্তু আমরা স্টাফ 4জনই আত্মীয়, আর 2টা দাদা আছে, সবচেয়ে বেশি কাজ করতে হয় আমাকে। ওনাদের বেতন 15,000 টাকা করে মাসে, আর আমি তো ছোট, কিন্তু কাজ সবচেয়ে বেশি করতে হয় আমাকে। সম্পর্কে দাদা হইলেও কিন্তু ভাই যখন মানুষ মানে টাকা দেওয়ার বেলায় কিন্তু কোনো সম্পর্ক নাই, ওই সপ্তাহ শেষে 1500 টাকাই। যখন ওয়াইফ ছিল মাঝে মাঝে 1600 দিত, 1800 টাকা দিত। এই যুগে এগুলাটা কিন্তু কিছু না, খেতেই শেষ। তবুও মানে প্রতিদিন আর কি হয়েছে ব্যাটারিতে পানি করে দিই, মানে যখন গাড়ি বিক্রি হয় বকশিসের টাকা দেয়। আচ্ছা। তো প্রতিদিন মানে 200-300 টাকা পকেটে হয়, এই জন্য আর কি ওখানে কাজটা আমি টিকে আসি। এমন দিন আছে 400 টাকা মানে বকশিস, 3টা গাড়ি সবাই 100 টাকা করে দিচ্ছে, এসিড করতেছে 100 টাকা দিচ্ছে, 200-300 টাকা পকেটে আসে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, এইভাবেই চলতেছে। কিন্তু ওই রাত হলেই ফেরার পরেই ওই যে টাকার গান, যদি আমি টাকা মানে সব টাকা আমি তার হাতে দেবো, আমার মা দিতে হবে, নানি আছে। আচ্ছা। তো এইদিকে আবার আমার খেলার জন্য আমি চুপচুপ করে টাকা রেখে দিই, ওটা করলেই ঝগড়া শুরু। মানে ভাই প্রত্যেকটা দিন কাজ করার পরেও তার সাথে আমার রাত্রে হলে ঝগড়া। আচ্ছা। যে কোনো একটা ব্যাপার হোক। আর আমি কিন্তু খুব শাসনে রাখতাম, এটা সত্যি কথা, আমি খুব শাসনে রাখতাম যে সবসময় পর্দা করতে হবে, কোনো পুরুষ মানুষের সামনে যাওয়া যাবে না। এই যে পর্দা করার কথা বলেছেন, এটা কি তার কালচারে ছিল? মানে সে কি করতো আগে মানে তার ফ্যামিলিতে ছিল কিনা? এটা না ছিল, কিন্তু অতটা মানে সে অতটা আগে পর্দা করতো না। আচ্ছা। মানে বাইরে গেলে মানে ছেলেদের সামনে আমি বলছি যে যাওয়া যাবে না, আর বাইরে গেলে আগে থেকে বোরখা পরে যেত, তারপর হয়তো মুখটা খোলা থাকতো। তো আমি একদম তো এদিক দিয়ে খুব হার্ড, মানে কোনো মানে পর্দা করতে হবে দিতাম না। আর বাসায় সারাদিন সপ্তাহে 1 দিন নিয়ে ঘুরতাম, শুক্রবার। ওকে। ওর যেমন চাচাতো ভাই যদি যারা আছে ওদের সামনেও বলছি যে ওদের যারা ভাই আছে তাদের বাসায় যাইতাম না আমি, বাইরে গেলে সামনে আসা যাবে না, মানে এইরকম একটু শাসনে রাখতাম। এই জিনিসটা আবার পছন্দ করতো না ওরা। ওকে। তারপর ওনার আম্মু বা ও এটা পছন্দ করতো না, যে এটা কেন করো তুমি। আচ্ছা, আমি এত কনজারভেটিভ কেন? হ্যাঁ কেন, কিন্তু বউ তো আমার কথা আমার বউ আমি দেখবো। তো এই দিক দিয়ে তারা মানে আমার উপর নারাজ ছিল, বাবা মা বলুক, কারণ আমি এত হার্ড কেন। আচ্ছা। তারপর
তারপরে ভাই আলাদা হইলাম। প্রতিদিন আমাদের রাত্রে ঝগড়া। আমি কাজ থেকে আসি ভাই, সকাল 9টার দিকে যাই। আমি ক্রিকেট খেলা, এসি রুম বাদ দিলাম, ক্রিকেট খেলা বাদ, আমি পড়ালেখা বাদ দিলাম ওর জন্য। ওর জন্য আমি মানুষের চা পানি উবাচ্ছি, সব রকম কাজ হচ্ছে আমাকে। দাদুর শোরুমেই সব রকম কাজ করতে হচ্ছে, 6,000 টাকা চাকরি করতেছি। রাত চললে ভাই ঝগড়া, মানে এটা কন্টিনিউ প্রতিদিন। ঝগড়া মানে কি শুধু ঝগড়াই হতো নাকি গায়ে হাত তোলাতুলি হতো? মারামারি হতো দুজনে, দুজনে মারপিট, দুজনকে মারতেন? এটাই। আচ্ছা, তারপর এই বিয়ের কয়দিন পরে আপনারা দুজনের গায়ে হাত তুললেন? প্রথম 6-7 মাস অনেক ভালো ছিল, তারপরেই হচ্ছে মারামারি শুরু। হ্যাঁ। তারপর তো মানে ওর মূল কথা হচ্ছে একটাই, যে ও এখানে ওর আব্বু আম্মুর সাথে থাকতে হবে না। মানে যা হচ্ছে সব এই কারণেই হচ্ছে, মানে যেগুলো হচ্ছে সব এই কারণেই। আর আমি কিন্তু ভাই সব টাকা ওর হাতে দিয়ে দিতাম। আচ্ছা। তাও আমি যেন শান্তি থাকি, কারণ আমি তোকে বিয়ে করছি না, ওর দায়িত্ব আমি নিছি না, ওকে তো আমাকে চাইতে হবে। ওকে আমি বাইরে নিয়ে যেতাম, ঘুরতে নিয়ে যেতাম, রেস্টুরেন্টে নিয়ে যেতাম, যা চাইতো মানে যতটুকু সামর্থ্য ওটা দিতাম। সব দিতে পারতাম এটা বলবো না, আমার যতটুকু সামর্থ্য দেওয়ার ততটুকু দিতাম। তারপরে ঝগড়া চলতেছিল, তারপরে ওরা আমি মাঝে মাঝে আবার আব্বুকে বলতাম যে এরকম। তখন আব্বু বলছে, বাবা তোমাদের ওটা আমাকে মানে তোমাদের মধ্যে ওর আব্বু পরে শাসন করতো, আর ওটা মীমাংসা করে নেওয়া উচিত আমাকে না জানিয়ে শাসন। আর হচ্ছে ভাই সবচেয়ে মেজর প্রবলেম ছিল একটাই, সে আমার আম্মুকে গালি করতো, নানিকে, মানে কেউ কিছু বললেই ওটা। সে যে খারাপ আমি এটা বলবো না, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে আমার চাইতে তার পরিবারের মানুষজনকে 1000 গুণ বেশি ভালোবাসে, আর সে তাদের পরিবার ছাড়া থাকতে পারবে না। তো আমার শালা আসলো আমার বাসায় হচ্ছে নভেম্বরের 11 তারিখে, ওর পরীক্ষা ছিল। ও আবার এসএসসিতে 1 সাবজেক্ট ফেল করছে, ইতিহাসে। ওটা ইমপ্রুভ দেওয়ার জন্য আসছিল 15 তারিখে। আর আমার বউ কিন্তু আসার পরেই তার মানে যে লাকেজ, মানে ও মূলত আসছে ওর ভাইয়ের পরীক্ষা দেওয়ার পরে ওর ভাইয়ের সাথে চলে যাবে। আর আমি একটা মানে একটা ট্রাই নিলাম, যদি থাকতে রাখতে পারি। ওর আব্বুর পা ধরে কিন্তু আমি ওকে নিয়ে আসছি পরের বার ঝামেলার পরে। তো আসার পরের দিন ওর লাকেজ গোছাইছে, ওর ভাইয়ের আসলে পরীক্ষার পরে চলে যাবে। ওরা আমাকে বলছে যে আমি এখানে থাকতে পারবো না তোমার এত শাসনে। মানে ও একটা ফোন চাইতো, ফেসবুক মানে ইউটিউব চালাবে, ফেসবুক না হলে ইউটিউব চালাবে, ফোন চাইতো, সিম চাইতো, আমি ওর ব্যবহার করতে দিতাম না। মানে ওর কোনো ফোন চাইতে দিতাম না। মাঝখানে আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম সিম ছাড়া, যে তুমি ইউটিউব দেখো। মানে যেই 3 মাস ওকে নিয়ে আসলাম পরে, ওই 3 মাস ওকে আমার ফোনটা দিয়েছিলাম সিম ছাড়া, তুমি ইউটিউব দেখো। মানে ও বলতো যে আমি একাই বাসায় কী করবো, আবার আম্মুর সাথে ওইভাবে কথা বলে না তো, একটা ঘরে মনে করি অনেক সময় টিভি দেখে না এরকম, মানে একাই ও বোরিং ফিল করে আর কি। আর ওর বাসায় তো সবাই আছে, মানে ওর 2টা বোন আছে, ছোট বোন 2টা বাসায় আছে, ছোট ভাই সাকিব আছে, ওর 2টা মেজো মা ছোটো মা আছে, দাদি আছে, পাশে বাসায় খালাদের, মানে আমোদ ফুর্তিতে থাকতো। কিন্তু এখানে আসার পরে ফুললি তো এগুলো হচ্ছে না বাসায়। আমি তো সারা 9টার দিকে যাচ্ছি, রাত 11টার দিকে আসতেছি। 9টা থেকে 11টা পর্যন্ত ভাই আমি সম্পূর্ণ কাজের উপরে, বিশ্বাস করবেন আপনি, কারণ সব কিছু চাইতে হচ্ছে আমাকে কাজের উপরে। এখন কাজ করে এসে যদি আমি তার সাথে ঝগড়া করতে হয়, মাঝে মাঝে গায়ে হাত তুলে দিই, যে কারণ কাজ থেকে আসছি ভাই, কিন্তু বুঝতেছে না। আর সবসময় টাকা ভাই, এটা কিন্তু ভালো লাগে না ছেলে মানুষদের। তারপর সে বুঝতে হবে যে আমি তো ওখানে ভাই গিয়ে কি আমি ওখানে বসে আছি, কাজ করতে হচ্ছে, আর কাজ না করলে কি আমাকে টাকা দিবে? ওটা আমার দাদুর শোরুম, আমি বারবার বলছি, কিন্তু টাকার বেলায় সম্পর্ক কোনো কাজ করে না, টাকা এমন একটা জিনিস। তারপরে আমার শালা 11 নভেম্বর আমাদের বাসায় আসে। আমার বাসায় আসে বলে আমি তাকে জানাই সব কিছু, বলে আমি কি করব, তোমরা তো আমাকে জানাই এগুলো করো নাই, এখন তোমরা বুঝো। সে আমাকে বলতেছে ফ্রেন্ড হয় ওর আসার পরেই আবার ওর সাথে কিন্তু আমার অনেক মানে হচ্ছে, ও বলতেছে আমি ভাইয়ের সাথে যাবো, আমি বলছি তুমি ভাইয়ের সাথে গেলে আমি তোমাকে আর নিবো না, এইটা নিয়ে ঝগড়া চলতেছে। ওর ভাই আসার পরে ওর সাথে আমার মারামারি ওর ভাইয়ের সামনেই। ওই যে আবার বলতেছে মানে মানে ওই জন্য ওর পরীক্ষা, আমি ওকে নিয়ে ঘুরতেছি, ওর পরীক্ষা তো ওকে নিয়ে ঘুরতেছি, এই জন্য ওর সাথে আবার ঝগড়া, যে আমার ভাই পরীক্ষা দিয়ে আসছে, তুমি নিয়ে ঘুরতেছো কেন? আমি বললাম সারা দিয়ে আমার শোরুমে গিয়ে একটু পড়বে, মানে আমার শোরুমের ভিতরে কিন্তু ভাই চেম্বার আছে, যে ওখানে পড়বে, আমরা একসাথে থাকবো, ওখানেই পড়বে। ও বলছে বাসায় পড়ুক। আমি বললাম না সমস্যা নেই, পাঠাই দাও, ওখানে আমরা একসাথে পড়বো। তখন ও বলছে আমার ভাই থাকলেও কি তোমার সমস্যা, মানে নেগেটিভ সবসময়। তারপর কি হলো, কি করলেন? তারপরে ও 15 তারিখে ওর পরীক্ষা হলো। তখন আমার শ্বশুর ফোন দিয়ে বললো যে আচ্ছা বাবা, যেহেতু আমার মেয়ে থাকতে যাচ্ছে না, ওকে পাঠিয়ে দাও, পরেরটা পরে দেখা যাবে। তারপর তো আমি তো এটা শুনে কান্নাকাটি শুরু করলাম, মানে আমি বুঝাচ্ছি না আর কি, কান্নাকাটি করতেছি। অলরেডি অনেক মন খারাপ,
যে চলে যাবে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তেছে, যার জন্য আমি ক্রিকেট খেলা ছাড়লাম। মানে এগুলো আবার সব কিছু আমার মাথায় আসতেছে, যার জন্য আমি পড়াশোনা ছাড়লাম, যার জন্য আমি ক্রিকেট খেলা ছাড়লাম, যার জন্য আমি মানে হচ্ছে মানুষের কাজ করতেছি, সে আমাকে ছেড়ে চলে যাবে। আর এইদিকে ভাই কিন্তু আমি ক্রিকেটে কিন্তু ভাই আমার কেরিয়ার ছিল, ক্রিকেট নিয়ে এখানে একটু কিছু ভাই বলি। ক্রিকেটের কেরিয়ার ছিল ভাই 2017 সালে আমি বিকেএসপিতে কোচ সালাউদ্দিন আমাকে নেয়। আমি কিন্তু ভাই না দেখে বল করি, লেগ স্পিন বল করি না দেখে। সে সময় ভাই আমি দেখে বল করতে পারতাম না, তো আমাকে সালাউদ্দিন স্যার নেয়। কিন্তু ভাই কপাল এতই খারাপ যে সব ঠিকঠাক করার পর ভাই আমার দাঁত 32টা, আমাকে ওভারেজ দিয়ে দেওয়া হয়। আচ্ছা 1 লাখ থেকে 120 জন নিয়েছিল আমাদেরকে বিকেএসপিতে 2017 সালে। বিকেএসপি 7 দিনের ক্যাম্পে, মেইন ক্যাম্পে আমরা চান্স পাই। আপনি খেলেন ভালো তার মানে, রাইট? আল্লাহর রহমতে ভাই ওই যে মানে বিকেএসপিতে গিয়ে অনেক ভালো ট্রায়ালটা দিয়েছিলাম, আচ্ছা। নিয়ে টিকে গেছি। ওকে, যাই হোক, কী হলো তারপরে আপনার? এটার সংসার জীবনের গল্পে আসি, তারপর কি হলো? জি, সংসার জীবনে তারপরে আমার শ্বশুর যখন পাঠিয়ে দিতে চাইলো তখন আমি তো খুব ভেঙে পড়লাম যে আমি যার জন্য এত কিছু করলাম, ক্রিকেট খেলা পড়াশোনা সব ছিলাম, সে আমাকে সেখানে চলে যাবে। তো এখন কী করার, যার বাবা ও থাকতে পারছে না। আমি বললাম তুমি চলে গেলে কিন্তু আমি তোমাকে নিব না, তুমি ভাবো। আমি এইটা বলে ভয় দেখাচ্ছি, বলে আমি আমার আব্বু আম্মুর সাথে থাকতে পারবো না। আর তো মানে আর ও একটা কথা বারবার বলে, তুমি ঢাকায় বাড়ি না আমি থাকবো, তুমি অন্য জায়গায় ভাড়া না আমি থাকবো, তোমার মায়ের সাথে তোমার থাকবো বাবা না। মায়ের সাথে থাকবো না? আচ্ছা, ওকে। আর আমি বলি যে আমার মায়ের জন্মদাতা মা, আমি ওনার কারণে পৃথিবী দেখছি, বাপ মায়ের সাথে থাকতে পারবো না। তো মানে তারা অনেক আগে থেকেই বলছে যে চট্টগ্রামে যাইতে, মানে চট্টগ্রামে চাকরি নিয়ে দিবে। ওয়াইফ বলে সবসময় যে ফ্ল্যাট একটা ভাড়া নিবো, ওখানেই থাকবো একসাথে। মানে আমাকে চট্টগ্রামে যাইতে বলে, চট্টগ্রামেই থাকতে বলে। ওয়াইফ সবসময় এই অফারটা দেয় আর কি, যে চট্টগ্রামে একটা বাড়ি ভাড়া নিয়ে ওখানে তোমার একটা চাকরি নিয়ে দিচ্ছে, ওখানে তুমি থাকো, ওকে আমরা থাকি, তো আসবো তোমার আব্বু এখানে আমরা বছরে 1-2 মাসে থাকবো, তুমি টাকা পাঠাবো তোমার আব্বু আম্মুকে। আমি বলি, কিন্তু আমি বলি আমি আমার আব্বু আম্মুর সাথে থাকতে পারবো, যাইতে পারবো না। তখন বলে আমিও আমার আব্বু আম্মুর সাথে থাকতে পারবো না, তখন আমাকে সে বলে। তারপরে পরীক্ষা শেষ হওয়ার পরেই আমি রাগারাগি করে, তুমি তোমার ভাইয়ের সাথে যাবো, এটা শিওর? আমি বলতেছি ওকে, বলে হ্যাঁ আমি যাব। বলি আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি তোমাকে আর থাকতে হবে না একদিনও, তুমি এখনই চলে যাও। এদিকে ভাই বলতেছি, আর এদিকে কিন্তু শুয়ে কান্না করতেছি, মানে আমি নিতে পারছি না। মানে এই যখন চলে যাবে, তো যখন বাসে আমি ওকে দুজনকে নিয়ে শ্যামলী বাসে টিকিট কেটে দিলাম। জি, তারপর কেটে দেওয়ার পরে ওদের বাস 5টা 30 ছাড়লো ঢাকা বাস স্ট্যান্ড রংপুর থেকে, মানে কোচ স্ট্যান্ড ঢাকা বাস স্ট্যান্ড রংপুর। ওকে, ওখান থেকে উঠাই দেওয়ার পর আমি ওদের সাথে যাচ্ছি মডার্ন পর্যন্ত। আমার চোখ আমি পানি আটকে রাখতে পারছি না, মানে আমি অনেক শেষ টাইমে আর তার সাথে আমি কোনো কথা বলার সুযোগ পাইনি, মানে আমার বোবা হয়ে গেছে, আমি ভিতর থেকে কোনো কথা আসতেছে না। ও যে চলে যাচ্ছে একবার, এটা কি আপনি জানতেন? হ্যাঁ, সব তো বলতেছেই, ও আর ফিরবে না, থাকবে না, এরকম একটা ওরা অবস্থা? ও আমাকে আগেই বলে দিচ্ছে সব। আচ্ছা, তারপর? সে যাচ্ছে, মানে আমি ওর সাথে বাসে লাস্ট টাইমে কোনো কথা বলতে পারিনি, মানে অলরেডি বোবার মতো হয়ে গেছি, কোনো কথা আসতেছে না, মানে শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি যখন মডার্নে যখন ভাই আমি নামলাম, ওকে ছুঁয়ে যখন চলে যায়, আমার বিশ্বাস করবেন না আপনি, মানে আমার কলিজাটা ফাটে যাচ্ছে। মানে সে চলে যাচ্ছে, এখন যে চলে যেতে চায় তাকে তো জোর করে রাখা সম্ভব না। তাকে আমি ভাই ভালোবাসি বিথাই কিন্তু এই সব করছি, আমি তার কথা মতো চলে যাওয়ার, সে 15 নভেম্বর চলে গেছে। যাওয়ার পরে আমি ফোন একবার কি 2বার শুধু কথা হয়েছে, মানে ওই যে টাকা চাইছে, যে তুমি আমাকে টাকা দিতে চাইছিলা, যাওয়ার আগে কিছু টাকা দিতে চাইছিলাম, তো ওই টাকা দিয়ে নাকি ফোন কিনছে। ও ফোন কিনছে, আগের সিমটা চালু করছে, এই জন্য আমি ওকে আন্টিকে ফোন দিলাম, ওর আন্টিকে, যে আন্টি দেখেন ও তো আমার ওয়াইফ, এখনও কিন্তু আমাদের মধ্যে কিছু হয়নি, ও ফোন কিনলো, সিম ব্যবহার করছে আগেরটা, আসলে কি আমি কিছু বুঝতেছি না, ও কি সংসার করার ইচ্ছা নাই? মানে ওর আম্মুকে ফোন দিচ্ছি, ওর আব্বুকে ফোন দিলে বলতেছে যে আমি ব্যস্ত, পরে ফোন দিব, পরে ওর আব্বু কোনো ফোন দেয়নি আমাকে। ওর আম্মুকে ফোন দিলেও মানে উল্টাপাল্টা কথা। মানে এমনিতে অনেক ভালো বসছে, কারণ মেয়ে যখন বসছি যে ওনারা ছেলের সামনে মারধর করছি, তো এখন মেয়েকে যেহেতু করছি, তো সেক্ষেত্রে একটু রাগ হওয়ার কথাই। তো যাওয়ার পরে আমি আন্টিকে এগুলো বলি, বিচার দিই যে ও নতুন ফোন কিনলো, সিম ব্যবহার করতেছে, ও তো আমার ওয়াইফ, তো আমাকে সাথে তো এখন কিছু হয়নি, তো এগুলো করা তো ঠিক হচ্ছে না, তার উচিত হচ্ছে না। তারপর আমি চট্টগ্রামে এই যে ডিসেম্বরের 22 তারিখে আমি চট্টগ্রামে যাই খেলতে, কোয়ালিটি স্কুল অফ T20 টুর্নামেন্ট। আমি ঢাকার আইডিয়াল ক্রিকেট একাডেমি হয়ে খেললাম। তো আমি চট্টগ্রামে গেছি, ওদের বাসা থেকে কোনো রেসপন্স নেই, আমাকে কেউ একটাবার ডাকিনি।
আমি আচ্ছা। চট্টগ্রামে গেছি, ওর ভাই বলেন ও বা ওর আম্মু ওর আব্বু, কিন্তু ওর হচ্ছে আব্বুর বোন আমাকে ফোন দেয়, ওর পাশে বাসা, যে বাবা তুমি চট্টগ্রামে আসো বাসায়, এখানে আসবা না? যে আন্টি আমাকে তো কেউ ডাকেনি, আমি কেন যাব? আর ওর একটা বোন আছে চট্টগ্রাম শহরে থাকে, ওটা আন্টির মেয়ে, ওর আব্বুর বোনের মেয়ে, ও অনেকবার ডাকছে। এই দুজন ব্যতীত আমাকে আর কেউ ডাকেনি চট্টগ্রামে যাওয়ার পরে। তো আমি হচ্ছে এই যে 1 তারিখে 12টার দিকে SMS দিই, হুম মানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল, এইটাবে SMS দেই যে আমি যদি তোমাকে সাথে ভুল কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই যে কয়দিন আগে? মানে এই 1 তারিখে 12টার দিকে, হুম মানে 31st নাইটের রাত্রে 12টার দিকে, ক্ষমা করে দিও আমাকে যদি তোমার কাছে ভুল কিছু করে থাকি, আর আমি অর্থাৎ তুমি তোমার মতো ভালো থাকো সারা জীবন, এটা SMS দিছি। হুম। কারণ তার সাথে আমার বর্তমানে কোনো যোগাযোগ নেই। আপনাদের মানে সিদ্ধান্ত কি ডিভোর্সের দিকে যাচ্ছে, নাকি আলটিমেটলি ডিভোর্স দিয়ে ফেলেছেন, নাকি আমি তো এরকম? ওকে ছাড়ার জন্য বিয়ে করিনি ভাই। আপনি ওকে এখনো লাভ করেন? আমি, হ্যাঁ অবশ্যই। ওর কন্ডিশনটা কি? ওর কন্ডিশন বলতে ও আমার আম্মুর সাথে থাকবে না, আর ওর দ্বিতীয় কথা, ওর আব্বু আম্মুকে ছাড়াও থাকতে পারবে না, আর যদি ঢাকায় নিয়ে থাকি তো ও থাকবে, মানে ওরা আমার আম্মুর সাথে থাকবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি গল্পটা কেন বললেন আমাদের এখানে রেডিওতে এসে? আমি বললাম যে আমি মানে আমি যেন এইটাই উদ্দেশ্য আমার বলার, যে আর কোনো ছেলে যেন অল্প বয়সে বিয়ে না করে। মানে আমি আমার জীবনে যতটুকু কষ্ট পাইছি, রাজারহালে ছিলাম, বাবা মা আমাকে রাজারহালে মানুষ করছে, মানে আমাকে কোনো কষ্ট পাইতে দেয় নাই, নিজে না খাইলে আমাকে হয়েছে, আমাকে দামি দামি ড্রেস দিয়েছে, জুতা কিনে দিয়েছে আমার বাবা, কষ্ট করে মানুষ করছে আমাকে। কিন্তু আমি বিয়ে করার পরে আমি বাস্তবটা বুঝতে পারতেছি, আমি মানুষের 6,000 টাকা বেতনে কাজ করছি, আর আমি যেই আমি 6,000 টাকা 2 দিনে উড়াইতাম, সে আমি মাস 30 দিন কাজ করে 6,000 টাকা পাই। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত ভাই কন্টিনিউ আমাকে কাজ করতে হয়। আমি তার জন্য তাকে ভালোবেসে করছি, তার জন্য আমি তাকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু ভাই আমি পারি নাই। এখানে আমার যে প্রশ্নটা আপনার প্রতি, সেটা হচ্ছে আপনি অল্প বয়সে বিয়ে করেছেন, এটা আপনার রিয়েলাইজেশন যে ঠিক আছে কাজটা আপনার ঠিক হয়নি। জি, আপনি যেটা বলছেন সেই রিয়েলাইজেশনের জায়গায় আমি একটু পরে আসি। তার আগে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার ওয়াইফের যাকে আপনি বিয়ে করেছেন সে তো আপনার সমবয়সী না, নাকি ছোট? আমার থেকে 2 বছর ছোট। 2 বছরের ছোট। তো ওর জায়গা থেকে 18 বছর যদি বয়স হয় ওর একটা হোম সিকনেস থাকবে। ও আপনাকে লাভ করে এরকম একটা জায়গায় চলে আসছে, সেখানে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আপনারা সংসার করলেন কতদিন? 1 বছর? 1 তো হয়নি, বছর 4 মাস। মাত্র 1 বছর 4 মাস। তো সেই জায়গাটা থেকেও তো ওকে বোঝাটাও তো খুব জরুরি ছিল। সেটা কি আপনি বুঝতে পারছেন আপনার এই ফ্লসগুলো, যে না ওর জন্য কতটুকু সাপোর্ট দেওয়া দরকার, অতটুকু পারতেছেন কি না আপনি? প্লাস হচ্ছে হলো, কারণ মেয়েরা বিয়ে হওয়ার পর তো তার নিজের একটা জগৎ তৈরি করার চেষ্টা করে, সেই জগতে কারো এন্ট্রান্স নাই, সেই জগৎটা নিজের মতো, সেই সংসারটা নিজের মতো। আপনার বাবা তো চেষ্টাও করছিলেন আপনার ক্ষেত্রে যে না ঠিক আছে তোমরা আলাদা থাকো, নিজের সংসার করে নাও। জি, তারপরেও কি সমস্যা ছিল, মানে কি কারণে ঝামেলাটা হলো? মায়ের শুধুমাত্র মাকে ইস্যু করে? মাকে ইস্যু করে, আর মানে একটাই কারণ, ও থাকতে পারবে না এত দূর ওর আব্বু আম্মু ছাড়া। তো ঠিক আছে থাকেন আপনি, ওকে স্পেস দেন, ও চিটাগাংয়ে থাকুক কিছুদিন, একটু অ্যাডজাস্ট করতে তো সময় লাগবেই। তাহলে আপনার থাক আপনি সেই আমি সুযোগটা কেন কিন্তু ভাই দিচ্ছেন না? কন্টিনিউ ফোন দেই, যদি আমার শাশুড়িকে ফোন দেই তো বলে ও ঘুমাচ্ছে, কথা বলতে চাই, সুযোগ পাচ্ছি না। না, ঘুমাচ্ছে আপনার শাশুড়িকে ফোন দিলে এটা শাশুড়ির প্রতি মনক্ষুণ্ণ হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। দেখেন আপনার বয়সটা 20-21 বছর এখন, না? আপনি আরও যখন সময় যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো কেন ঘটে। সন্তান যদি না চায় আপনার সঙ্গে কথা বলতে, সেখানে মা হয়ে আপনার জন্য তো কিছুই করতে পারবে না। জোর করবে না, এটা হচ্ছে বিষয়। মূল বিষয়টা হচ্ছে যে উনি যদি সাপোর্ট না করেন, আপনার ওয়াইফ যদি সাপোর্ট না করেন, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বন্ধু বা আপনার সম্বন্ধী তাদের সাপোর্ট করে কোনো লাভ আছে? লাভ নেই। না। তো বিষয়টা তো আপনার ওয়াইফের কাছ থেকে আসতে হবে। এখন কিন্তু ভাই সে তো আমার বিবাহিত ওয়াইফ, সে তো স্টিল তার সে আপনার এখন। বিবাহিত ওয়াইফ। তো আপনি জি। জান নাই কেন আপনার ওয়াইফ চলে যাওয়ার পর আপনি জান নাই কেন আপনি শ্বশুর বাড়িতে? জি, জান নাই কেন? নিজে চলে যেতেন, দাওয়াত আপনাকে না দেখ, আপনার তো অধিকার আছে, আপনি চলে যেতেন, সরাসরি ঢুকে পড়তেন বাসার মধ্যে, আপনাকে ঘাট ধরে বের করে দিত, তারপরে বুঝতাম একটা ইস্যু আছে। সেটা তো করেন নাই। না আমি সেটা করিনি। খেলার পর তো কেন আমাকে করেন নাই? আমি ওখানে যেতাম, কিন্তু ওখানে আমার রংপুরে ওই না, আমার প্রশ্ন- খেলার শেষে, জি, আপনি যে বহুবার চেষ্টা করছেন তার মানে আপনি তাকে মিস করেন, আপনি তাকে লাভ করেন। হ্যাঁ। হ্যাঁ, আপনি স্টিল তাকে লাভ করেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনার বউ সেখানে আছে, সে যে অবস্থায় থাকুক, মানে সে আপনার ফোন ধরতেছে না বা যাই হোক না কেন, আপনি সরাসরি চলে যান তার বাসায়। যাইনি এটার মেন কারণ যদি আমি বলি তো ওর সিম খোলার কারণ, আর নতুন ফোন না কারণে আমি যাইনি। অভিমান করে যান নাই? ও কেন আমাকে, মানে ও কেন ফোন ইউজ করতেছে, আগের সিমটা কেন খুলছে, এই জন্য আমি যাইনি। মানে আপনিও কোনো কারণে অভিমান করে যান নাই? জি, এইটাই মূল কারণ। ও কেন ফোন, ওর আগের সিমটা কেন খুললো, এইটাই ওর সাথে আমার সবচেয়ে বড় রাগ। এখানে আমি
কিছুই বলবো না, আমি শুধু এতটুকুই বলবো যে এই অভিমান জিনিসগুলো দুইটা পরিণতি হতে পারে অভিমানের। একটা হচ্ছে অভিমান করতে 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 সম্পর্কের মধ্যে থার্ড পার্টির এন্ট্রি, কোনো একজন কেউ ঢুকে গেল, এটা ওর লাইফেও হতে পারে, আপনার লাইফেও হতে পারে, কারণ আপনারা এখনও অনেক ইয়াং। সেটা একটা ডিজাস্টার করে দেবে সম্পর্ক, যদি খুব নেগেটিভলি চিন্তা করি। অথবা আরেকটা যেটা হতে পারে সেটা হলো যে অভিমান করতে 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 যেহেতু দূরত্ব, সেই জায়গা থেকে একটা সময় একজন আরেকজনকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন, এবং সেটা হয়তো বা ও বিজি হয়ে যাবে ওর মতো, আপনি বিজি হয়ে যাবেন আপনার মতো, সেটাও হতে পারে। আমি নেগেটিভগুলো আগে বলতেছি। আর পজিটিভলি যদি বলি, তাহলে আপনাদের দুজনের প্রতি যদি লাভ থাকে, রেসপেক্ট থাকে, তাহলে ডেফিনেটলি এই ডিস্টেন্স বা অভিমান একটা সময় ভুলে গিয়ে আপনারা কাছাকাছি আসবেনই। আপনারা যেহেতু বিয়ে করতেছেন, সংসার করতেছেন, এখনও দুজনকে চান, বিশেষ করে আপনি তো চানই। আমি তো তার জন্যই সবকিছু করলাম। সুতরাং আমি নেগেটিভ কিছুই বলতে চাই না, আমি বরং দোয়া করি আপনাদের সংসারটা ভালো হোক, টিকে থাকুক। হ্যাঁ, তবে এটা ঠিক যে রিয়েলাইজেশনের জায়গাটা, কিছু কিছু জিনিস যেমন ভালো, যেমন আমার কাছে ভালো লেগেছে যে আপনি ক্লাস 8 পাস করতে পারলেন না, যাই হোক না কেন লেখাপড়া ঘাটতি দিয়ে হলো, কিন্তু বিয়ের পরের দিন থেকে আপনি সাংসারিক হওয়ার চেষ্টা করছেন, আপনি পয়সা রোজগার করার চিন্তা করছেন, এগুলো খুব ভালো। তবে আমি এটা কোনোভাবেই সমর্থন করি না যে নিজের বাবা মাকে ছেড়ে গিয়ে তার হলো আপনি তাকে নিয়ে আলাদা একটা জগৎ তৈরি করবেন, এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। তবে এটা ঠিক যে যেহেতু ম্যাচ হচ্ছিল না, সেই জায়গাটা থেকে ওনারও তো একটা অধিকার আছে আপনার প্রতি, সবচেয়ে বড় অধিকার কিন্তু ওনারই। জি, এটা অবশ্যই। তো সেই জায়গাটা থেকে ওনাকেও একটা জায়গা তৈরি করে দেওয়া, স্পেস দেয়া, এবং সেটাকেও সুন্দর করে গ্রো করতে দেয়া, এবং সেটা হয়তো আপনার জায়গা থেকে আপনি হয়তো ওইভাবে দিতে পারেননি, বা ওর জায়গা থেকে যে রিসিভ করবে সেটাও হয়তো পায়নি। ওকে একটাই মাত্র মেয়ে ওই পরিবারের, আরো মেয়ে আছে ওর, মানে ওনার। ঠিক আছে, তো আমার মনে হয় যেটা যে সেটা হলো যে আপনি যদি তাকে চানই, তাহলে ফিরিয়ে আনার জন্য আপনি ওর প্রতি মাসের যে হাত খরচ, যেটাকে ভরণ পোষণ বলে, যেহেতু আপনি ওনার হাজব্যান্ড এখন, সেটা আপনি যেভাবেই হোক মেনটেন করেন। 1, 2 নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে যদি খারাপ জিনিস আপনি দেখতে চান, ধরেন কোনো একটা বন্ধুর হোক বা আপনার চারপাশের মানুষের হোক, আপনি যদি খারাপ জিনিস দেখতে চান, তো আমাদের ব্রেনের একটা সায়েন্টিফিক সিস্টেম হলো আপনার সামনে শুধু খারাপ জিনিস এনেই দিবে। ফেসবুক একটা ইন্টারেস্টিং বিষয় দেখবেন যে ফেসবুকে আপনি কোনো কিছু সার্চ করলে, বা গুগলে কোনো কিছু সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে, আপনার হোম পেজে যখন ঢুকবেন ওই জাতীয় কন্টেন্ট দিয়ে রাখে আপনাকে। হ্যাঁ, যে না তুমি যেহেতু এগুলো দেখতে পছন্দ করো, তোমাকে আমি এইগুলাই দিচ্ছি, দেখো, বেশি বেশি করে দেখো। তো ব্রেনটাও খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। আপনি যা চিন্তা করবেন উল্টাপাল্টা, ওই উল্টাপাল্টা জিনিসগুলো আপনার লাইফে বেশি বেশি আসতে থাকবে। তো আপনি যদি আপনার ওয়াইফের 100টা দোষ খুঁজতে থাকেন, আপনার 100টা না, আপনার ব্রেন আপনার সামনে 1000টা হাজির করবে। আর আপনি যদি মনে করেন যে না, এই মানুষটা আপনার জন্য খুব ভালো, আমি তার ভালো জিনিসগুলো চিন্তা করব, ভালো জিনিসগুলো খুঁজবো, আপনি খুঁজতে থাকবেন, এবং দেখবেন যে মানুষটার প্রতি আপনার অনেক সহমর্মিতা আসবে। তো দিন শেষে আসলে কেউই পারফেক্ট না, আপনিও পারফেক্ট না, সেও পারফেক্ট না। যেহেতু বিয়ে শাদী করে ফেলছেন, সংসার করেন ভালো করে, এটা হচ্ছে বিষয়। আপনি যেটা বললেন যে মানে ওর ভরণ পোষণের, যদি সে অবশ্যই আমার কথা মতো চলে, নামাজ কালাম পড়ে, আমার অনুমতি নিয়ে বাইরে যায়। আপনি নামাজ পড়েন? জি, আপনি পড়েন না তো, আপনি পড়েন না। এই যে জিনিসটা, এটা কেন করেন আপনি? এই যে আমাদের একটা পুরুষতান্ত্রিক ভয়ঙ্কর রকম মানসিকতা আছে। আমি বলতেছি না যে আপনি আপনার ওয়াইফকে নামাজ পড়ার জন্য জোর জবরদস্তি করতেছেন, সেটা খারাপ কাজ, আমি এটা বলতেছি না, এটা আপনার অধিকার আছে। কিন্তু ও তো আপনাকে একটা কোশ্চেন করতে পারে যে তুমি তো নামাজ পড়ো না, তুমি যে এত বেশি আমাকে জোর দিচ্ছ, তুমি তো নামাজ পড়ো না, তুমি নামাজ না পড়ে তাহলে তুমি আমার ব্যাপারে এতটা রুডো কেন হচ্ছে? তখন কিন্তু কোনো অ্যান্সার থাকে না। সুতরাং আপনার নিজেও তো এটা ধর্মকর্ম ঠিক মতো পালন করা উচিত, তাই না? আপনি বিয়ে করলেন মানে হচ্ছে পরের দিন থেকে আপনি অধিকার ফলাতে যাচ্ছেন, সেটা যে কোনো জায়গা থেকে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্টলি আপনি অধিকার ফলাতে পারেন, কিন্তু সেই প্র্যাকটিস যদি আপনার মধ্যেও না থাকে, মানে আপনি যেমন ইচ্ছা আপনি মেয়েদের সঙ্গে কথা বললেন, যেমন ইচ্ছা আপনি বন্ধুদের সঙ্গে ঘুরলেন, অথচ তার বান্ধবীর সঙ্গে আপনি তাকে কথা বলতে দিচ্ছেন না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সে মিশতে পারতেছে না, সে একটা বন্দি জীবন কাটাচ্ছে, এটা তো আপনি পারবেন না। মানে যেটা আপনি প্র্যাকটিস করতে পারেন না, সেটা আপনি সে কি কেনা গোলাম নাকি? আপনি তাকে জোর করে কেন চাপাতে যাবেন? হ্যাঁ, আপনিও প্র্যাকটিস করেন, আপনিও ওগুলো প্র্যাকটিস করেন, তাকে দেখান যে না, আমি তোমার কাছ থেকে চাচ্ছি, এই কারণে চাচ্ছি যে আমিও তোমার মতো সেরকম একজন মানুষ, তুমিও আমার মতো একজন মানুষ হওয়ার চেষ্টা করো, ঠিক আছে, পারফেক্টলি ওকে। সে বাইরে গেলে আমার অনুমতি যদি যায়, সে যদি ফোন ব্যবহার না করে, তাহলে আমি অবশ্যই তার ভরণ পোষণ দিব। আর ওখানে যে আমি আরেকটা কথা বলি আপনাকে, ফোন ব্যবহার করার জায়গায় আপনি একটা আতঙ্কে আছেন। আতঙ্কটা কি? ফোন ব্যবহার করলে অন্য কারোর সাথে সম্পর্ক করে ফেলে কিনা, বা অন্য কোনো ছেলের একটা আগে তো অনেক ছেলে ওই নম্বরে ফোন আসতো না, ওটা যে মানুষটা এই কাজটা করবে, এটা আপনি বয়সে রিয়েলাইজ করতে পারবেন না। যেই মানুষটা এই কাজটা করবে, যে অন্য কারোর সাথে সম্পর্কে যাবে বা অন্য কাউকে জীবনে রিসিভ করবে, তাকে ফোন ব্যবহার বন্ধ করতে দিলেও সে করবে, ফোন ব্যবহার না করতে দিলেও সে করবে। ফ্যাক্টটা হচ্ছে এটা। বরং যদি আপনি তাকে লাভ করেন, আরও বেশি ওপেন করে দেন,
তোমাকে আমি বিশ্বাস করি, তোমার প্রতি আমার আস্থা আছে, ওই আস্থার যদি মূল্য থাকে তো ঠিক আছে, তুমি থাকবা আমার সাথে, আর যদি মূল্য না থাকে তাহলে তুমি আমার লাইফে থাকবা না, এটাই স্বাভাবিক। দেখেন, আমি মনে করি যে আপনাদের জায়গাটা অনেক বেশি নতুন, মাত্র 1 থেকে 1.5 বছর, 1 থেকে 1.5 বছরের সংসার জীবনে এগুলো কিছুই না, একদম এন্ট্রি পর্যায়ে। আর আপনার যেহেতু বয়স একেবারেই টিনেজ, সেই জায়গা থেকে আপনি রিয়ালাইজই করতে পারবেন না যে আপনি আসলে যেগুলো করতেছেন সেগুলো আসলে পারফেক্টলি ওকে না, সেটার জন্য আপনাকে আরও অনেক সময় পার করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু আপনারা দুজনকে লাভ করেন, আপনার বাপ মারা খুব ওয়াইজলি ডিসিশন নিছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং সেই জায়গাটা থেকে সংসারটাকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই উচিত। সেটা আমার ক্ষেত্রে উচিত। আর ভরণ পোষণ দেওয়ার ব্যাপারে আপনি যেটা বললেন যে এটা করলে ভরণ পোষণ দেবো, ওটা করলে ভরণ পোষণ দেবো না, এই জাতীয় জিনিস ইসলামেও সাপোর্ট করে না। আপনি যদি ধর্মীয় অনুসারেও যান, স্ত্রী মানে হচ্ছে আপনার তাকে ভরণ পোষণ দিতে হবে। এবং তালাকের ব্যাপারেও একটা কথা বলা হয়েছে, কথা আমার সাথে সে বলে না, কথা বলে না, আপনি যেভাবে হোক তাকে পৌঁছানোর চেষ্টা করেন। আপনি যেসব জিনিস চাচ্ছেন ইসলামিক কায়দায়, ফাইন, আপনি আলহামদুলিল্লাহ চাচ্ছেন, কিন্তু নিজের জন্য ওগুলো প্র্যাকটিস করেন। আপনি নিজে একক তো নামাজ পড়বেন না, আপনি জোর করে আপনার ওয়াইফকে যখন বলতে যাবেন তখন তো সে গার্ডস পেয়ে যাবে, তুমি তো পড়ো না, তুমি আমাকে কেন বলতে আসতেছো, আমি কি বোঝাতে পারতেছি আপনাকে? সো যে জিনিস আপনি প্র্যাকটিস করেন না, আপনি কেন করেন না, সেই জবাবটা আপনি কি দিবেন তাকে? তখন আপনি বলতে পারবেন যে আমার না পড়লেও হবে, আল্লাহ মাফ করে দিয়েছে, আমাকে বলতে পারবেন? সো সুতরাং সেও তো আপনাকে প্রশ্ন করতে পারে। তো এটাই বলতেছি, মানে আপনি বলবেন যে আমি তোমার হাজব্যান্ড, সুতরাং তোমার আমার সমস্ত কথা শুনতে হবে, শুনতে তুমি বাধ্য। একইভাবে স্ত্রীর অধিকার বলেও তো ইসলামে অনেক অধিকার দেওয়া আছে, সেগুলো আপনি কতটুকু পালন করছেন? জিনিসটা তো ভাইস ভার্সা, দ্বিপাক্ষিক। আর এই ভরণ পোষণের বিষয়ে আপনি যেটা কন্ডিশন দেখাচ্ছেন, এরকম কন্ডিশন না আছে ধর্মে, না আছে আইনে। হ্যাঁ, এটা দিতে পারবেন না আপনি। এবার যদি অন্তর থেকে যদি এভাবে বলেন, হ্যাঁ সে আপনার কথা শুনতেছে না, মানতেছে না, ঠিক আছে, যদি আপনি ধর্মীয়ভাবেও যদি তালাকের কথাও চিন্তা করেন, তাহলেও আমি তো ভাই সারার জন্য বিয়ে করিনি। রিলিজিয়ন বলতেছে, আমি যেটা বলতেছি এক্সট্রিম লেভেলে, রিলিজিয়ন বলতেছে তালাক হলো সবচাইতে নিম্ন পর্যায়ের হালাল জিনিস, সবচাইতে নিম্ন পর্যায়ের, মানে আল্লাহ খুব অপছন্দ করেন এই জিনিসটা, এবং শয়তানের সবচেয়ে প্রিয় কাজ। শয়তানের সবচাইতে প্রিয় কাজ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটানো এবং তালাক পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আল্লাহ এটা খুব অপছন্দ করেন। আমাদের একটা কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তালাক। যেহেতু আমি ধর্মীয় বেত্তা নই, আমি অত বিশাল জিনিস জানি না, বাট তারপরেও বলা হচ্ছে যদি তালাক দাও তাহলে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দিয়ে দাও, প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দিয়ে তালাক করো, মানে এত বেশি দাও যাতে করে তার কোনো চিন্তা করতে না হয়। এবং আমাদের ধর্মটা এতটা এনরিচ, এতটা সমৃদ্ধ, এতটা সায়েন্টিফিক, সেখানে আপনি ভরণ পোষণের জায়গাটা আপনি কন্ডিশন দিতেছেন, সবটা একপাক্ষিক হয়ে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ, তো আমার মনে হয় যে ঠিক আছে, ডিস্টেন্সটা খুব ভালো হয়েছে। এখন আপনি একটু ঠান্ডা মাথায় আপনার জায়গা থেকে চিন্তা করেন যে আসলেই আপনি তাকে চান কিনা। আর কখনোই আমি তাকে চাচ্ছি ভাই, সে আমাকে চাচ্ছে। শুধু চাওয়া মানেটা অন্তর থেকে চাওয়া না, চাওয়া মানে হচ্ছে প্র্যাকটিসের মধ্যে চাওয়া মানে হচ্ছে যে সে যে জায়গাগুলোতে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, ধরেন সে তার আপনার মাকে নিয়ে যে সমস্যাটা হয়েছে, বউ শাশুড়ির সমস্যাটা, সেটা হয়তো আপনি মিটিগেট করতে পারবেন না, সেটা হয়তো আপনি ঠিক করতে পারবেন। আমি ওর বাসায়, কিন্তু আপনাকে নিয়েও অনেক সমস্যা তার ছিল, যেগুলো আপনি হয়তো বা জানেন। গল্পটা আপনি বলতে যখন গেছেন তখন গল্পটা একপাক্ষিক বলা, সে থাকলে সে আপনার সম্পর্কে 100টা কমপ্লেইন করতো, অবশ্যই করতো না? তো আমার জায়গা থেকে আপনি যদি তাকে লাভ করেন, আপনি সেই জায়গাগুলো কারেকশন করেন। কখনোই একটা মানুষের কাছ থেকে অতটুকু এক্সপেক্ট করা উচিত না যতটুকু আপনি তাকে দিতে না পারবেন। আমি তাকে বাসায় রাখতে, মানে সম্পর্ক থাকা অবস্থায় আমি তাকে বাসায় রাখবো না ভাই, সে আমার ওয়াইফ, ওইভাবে রাখতে পারবো না। যদি ওকে চলে আসতে হবে। কেন? আমি ওকে বিয়ে করা বউ না আমার, ওইভাবে ওখানে যে যা মন চাই করে বেড়াবো, ওটা হবে না। না, ওইটা হবে না, ঠিক আছে, কিন্তু আপনার কাছ থেকে তো গেছে, আপনি গিয়ে নিয়ে আসেন। ওকে চলে আসতে হবে, এই টেন্ডেন্সি থেকে বের হন। এই যে বিয়ে করা বউ, এই যে দেখেন, আমি আপনার একটা কথা বলি, দেখেন এই যে চিন্তা ভাবনাটা, এটা আসলে ওর চিন্তা না, কিন্তু এটা কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজের একটা ভয়ঙ্কর রকম বাজে চিন্তা। এই যে বিয়ে করা বউ মানেই হচ্ছে ভয়ঙ্কর রকমভাবে তার উপর আপনার একটা অধিকার চর্চা করবেন, আপনি করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা কেন? এই চিন্তা থেকে আমরা বেরোতে হবে। সে তো মানুষ, ওর জন্য কাজ করতে হবে, ওকে খাওয়াতে হচ্ছে, ওটা করতে হবেই, ওটাও আমাদের। আপনার খাওয়াচ্ছেন এই কারণে সে আপনার কথা শুনবে শুধু খাওয়ার জন্য? একটা মেয়েকে একটা সংসারে শুধু ক্রিকেট ছাড়ছি, ওর জন্য পড়ালেখা ছাড়ছি, ওর জন্য সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। আপনি ওর জন্য ছাড়েন নাই, আপনি আপনার জন্য ছাড়ছেন। এই জায়গাটা একটা চিন্তাটা ভুল। আপনি আপনার জন্য ছাড়ছেন, চিন্তাটা ভুল। এই ভুলের জায়গাগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন, জীবনে কিন্তু চেঞ্জ আসবে না। কি নাম বললেন আপনার? সাইদ বিন শিমান। সাইদ, এটা আপনি আপনার জন্য ছাড়ছেন, আপনি ওর জন্য ছাড়েন নাই। আমি আপনাকে বোঝাচ্ছি কিভাবে আপনি আপনার জন্য ছাড়ছেন। আপনি একটা মেয়েকে লাভ করছেন, আপনার মতো করে প্রেম করছেন, আপনার মতো করে ভালোবাসছেন। যখন মনে হয়েছে এই মেয়েটাকে ছাড়া আপনি বাঁচবেন না, ওকে খুব ডেসপারেটলি আপনার বাসায় নিয়ে এসে পরিবারের সামনে বলছেন যে ওকে আমার সাথে বিয়ে দিতে হবে। এগুলো আপনি আপনার জন্যই করছেন, ওর জন্য করেন না। এই জায়গায় যদি অন্য একটা নতুন আননোন মেয়ে থেকে বলতো যে আমাকে তুমি বিয়ে করতেন?
না। তাহলে এটা আপনি আপনার জন্য করছেন, বিকজ আপনার ভিতরের অনুভূতিগুলোকে নিবারণ করার জন্য আপনি এটা করছেন। বুঝতে পারছি? ক্রিকেট আপনি ওর জন্য ছাড়েন নাই, ক্রিকেট আপনি আপনার জন্য ছাড়ছেন। ক্রিকেট খেলা আমি ভাই আমার এটা আমি কখনোই না আমি আমার না, জন্য আপনার ক্রিকেট জন্য খেলতে ছাড়তে আমি পারি বলি না। ইটস উইন উইন সিচুয়েশন। আপনার সামনে একটা অমন অবস্থা এসে দাঁড়াইছে যে আপনার যদি সংসার টিকাতে হয় তাহলে ক্রিকেট ছাড়তে হবে, এটাই আপনার যদি ঘরের মধ্যে ভাত খাইতে হয় তাহলে আপনার কাজ করতে হবে। সিম্পল না? জি তাহলে আপনি এখন কি করবেন? আপনি হয় ক্রিকেট ছাড়বেন অথবা সংসার ছাড়বেন। এই সিদ্ধান্ত তো আপনারই ছিল, জি তো আপনি সিদ্ধান্ত নিছেন, রাইট তো এটা তো আপনার ব্যাপার জন্য আপনিই করছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই যে করতে হবে, যাইতে হবে, আমার বউ এটা ওরমুখ করবে তমুক করবে, এই জায়গাগুলো আসলে পরিবর্তন আপনাকে আমি এক কথায় বোঝাতে পারবো না। তবে এটা ঠিক যে আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাই এরকম যে বিয়ে করা বউ মানে হচ্ছে তার উপর একটা বিশাল অধিকার। এটা ওর বয়স মাত্র 20, কিন্তু এটা ঠিক যে ওর চিন্তাভাবনার জায়গাটায় যে অধিকারের যেই অবয়ব, সেই অবয়বটা এটা পুরুষতান্ত্রিক জায়গাটা থেকে চিন্তাভাবনা। তবে এই চিন্তাভাবনা দিয়ে ওই মানে সংসার সামনের দিকে নেওয়াটা খুব মুশকিল। দুইটা চাকার উদাহরণ দিই, এটা বেগম রোকেয়া খুব সুন্দর করে বলছিলেন। দুইটা চাকা, হ্যাঁ, একটা মাঝখানে একটা আপনার হলো একটা শকট বলে, মাঝখানে একটা লাঠি দিয়ে জোড়ানো, হ্যাঁ, একটা চাকা বড় আর একটা চাকা ছোট। এই দুই চাকাকে যদি আপনি ধাক্কা দেন, এটা কি সামনের দিকে যাবে না চারদিকে ঘুরপাক খাবে? এটা চারদিকে ঘুরপাক খাবে। জি দুইটা চাকাই যদি সমান হয় তারপর আপনি যদি ধাক্কা দেন তাহলে দুইটাই সামনের দিকে যাবে। জি তো সংসারটা আসলে এরকমই, সংসারটাকে যদি সামনের দিকে নিতে হয় তাহলে আপনাকে ওই একজনকে ছোট করে রাখা যাবে না, আরেকটাকে বড় করা যাবে না। ঠিক আছে? রেসপেক্টের জায়গাটা দ্বিপাক্ষিকই হইতে হবে। আপনি যেমন তাকে সম্মান করবেন, সেও আপনাকে সম্মান করবে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে যেমন সংসার চলে না, শুধুমাত্র মান অভিমান আর এই মারামারি চিল্লাচিল্লি আর এই হাজব্যান্ড তো ফলানো যে আমি তোমার স্বামী সুতরাং এটা করতে হবে, এটা দিয়েও সংসার চলে না। ঠিক আছে? এখন যদি সে আমাকে ভালোবাসে হ্যাঁ। অবশ্যই সেটা শুনবে, সে যেন বাসায় চলে আসে। আর যদি সে না আসে তো আমি আবার ক্রিকেটে ব্যাক করেছি, তো আমি ক্রিকেট খেলায় একদম মন দিয়ে ওটা আমার ক্লাব এটা চালু করেছি, তো ক্রিকেটে নিয়ে থাকবো। আপনার যেটা করতে ভালো হয় আপনি সেটাই করবেন। বাট আমি আপনাকে একটা কথাই বলতে চাই, মানে সংসার জিনিসটা এটা আপনার ওই ক্রিকেট ম্যাচের মতোই একটা যুদ্ধ। এখানে জিততে হলে খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা ব্যাট চালাইতে হয়। যেহেতু ক্রিকেট বোঝেন সেটাই আমি বললাম। হ্যাঁ, জি আমাদের প্রত্যেকেরই সংসার, আমরা কেউ সাধু পুরুষ না বা আমরা কেউ সাধু মানুষ না, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু ঝামেলা আছে। কিন্তু সংসার বা দুজন মানুষ একসঙ্গে থাকাটা এটা একটা অনেক বড় ব্যাটলফিল্ড। হ্যাঁ, মাত্র 1.5 বছর সংসার করেছেন, জি এটা যখন আরও সামনের দিকে যাবে, আজকের এপিসোডটা প্রচার হবে, আপনার জীবনের কোনো না কোনো পর্যায়ে এটা কাজে লাগবে। আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে আপনি আমার এই কথাগুলো শুনেন, দেখবেন যে আমি আপনাকে কি বলেছিলাম সেটা হয়তো আপনি আজকে বুঝবেন না, জি আরও 5 বছর পরে হোক, 7 বছর পরে হোক বুঝবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শেষ করতে চাই, আমার মনে হয় বিয়ের ক্ষেত্রে আমি সবসময় যে কথাটা বলি, এটা নিজের অভিজ্ঞতা, বন্ধুদের কাছ থেকে শোনার অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে যেটা বলতে চাই যে দুজন মানুষের সহ অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে শুধুমাত্র ইমোশন, শুধুমাত্র লাভ, এইটা আমি মনে করি এনাফ না, এনাফ না, এনাফ না, এনাফ না। আমি সারা জীবন রেডিওতে এই লাভ কেন্দ্রিক যত অনুষ্ঠানে কথা বলেছি, সব জায়গায় আমি একটা কথাই বলেছি, বিয়েতে যে জিনিসটা সবচাইতে জরুরি হয় যে ওই মানুষটার যে পরিবারে বিলং করে সেই পারিবারিক অ্যাটিটিউড, ওই মানুষটার ফিলসফি, ওই মানুষটার রুলস, ওই মানুষটার আচার ব্যবহার, ওই মানুষটার জীবনধারা, চিন্তা, চেতনা এবং একই সাথে তিনি যাকে বিয়ে করছেন তার এই দ্বিপাক্ষিক বিষয়টি যখন ম্যাচ করে, তখন আলটিমেটলি বিয়ের ব্যাপারে আমার মনে হয় যে রেজাল্ট ভালো পাওয়ার সম্ভাবনা আছে। নইলে শুধুমাত্র লাভ, শুধুমাত্র ইমোশন, শুধুমাত্র প্রেম, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমাকে ছাড়া আমি নাই হয়ে যাব, এই নাই হয়ে সংসার হয়, শুরু হয়, তারপরে আসলে সংসারটাও অনেক সময় নাই হয়ে যায়। তো আরেকটা বিষয় সেটা হলো দ্বিপাক্ষিক